সিনেমায় টাইম দিতে গিয়ে তুমি নাটককে কি অবহেলা করেছো? নাটকের জন্যই তো সব অবহেলিত হয়েছে। থিয়েটারটা হয়েছিল যেন সতীন, তো তোমার স্ত্রী কিছু বলতেন? তাকে তো সর্বশান্ত করে দিয়েছিলাম আমি। অনেক টার্মালিং আছে, সেগুলো না বলাই ভালো। তোমার গানের ব্যাপারটা কোথা থেকে এলো? গানের ব্যাপারে বাবা তো ভালো গান গাইত। তুমি একটু শোনাবে? শুকনো ফুল কে গোয়েলে মধুনিতে সাজবেলায়। নমস্কার, আমি দেবালয় ভট্টাচার্য। আমাদের সঙ্গে আজকে আছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। পরাণদাকে পরিচয় দেওয়ার কিছু নেই। বড় স্ক্রিন, ছোট স্ক্রিন, মেজর স্ক্রিন, সর্বত্রই তার অবাধ বিচরণ। কিন্তু যেটা গুগলে পাওয়া যায় না সেটা হচ্ছে তার থিয়েটার জীবন। আর সেই থিয়েটারের গল্প, সেই থিয়েটার জীবন নিয়েই আজকে আমরা কথা বলবো। পরাণদা, তোমার থিয়েটারের গল্প শুনবো। থিয়েটারের গল্প বলতে গেলে করতে শুরু করবে সেটা ভাবতে হয়। তুমি একদম থিয়েটার করতে শুরু করেছিলে কবে এবং কিভাবে? ওইটা শুরু নয়, থিয়েটার করতে শুরু ওই কবে থেকে এইসব হাই সাউন্ডিং ওয়ার্ড এগুলো। আসলে আমি যে যে বাড়িতে থাকতাম আর কি, সেইখানে সেই পাড়াতে নিমাইদা ছিলেন, নিমাই সরকার। তিনি আমাদের দিয়ে, কিশোরদের দিয়ে বৎসরান্তে 2-3টে নাটক করাতেন, ছোটদের নাটক। তো সবাই সেখানে হাজির হতাম। আশপাশের লোকজন, পাড়ার লোকজন, তারা খুব উৎসাহ দিত, নিজেরা উৎসাহিত হতেন, অ্যারেঞ্জমেন্ট করে দিতেন। এবং আমাদের একটা ক্লাব ছিল ওখানে, জিমন্যাস্টিক ক্লাব, সেইখানে মাচা বেঁধে হতো। সেখানে আমাদের উনি উদ্যোক্তা ছিলেন, মানে ফণিদা, ফণিভূষণ সাহা, তিনি সব অ্যারেঞ্জমেন্ট করে দিতেন। তো সেইখানে আমরা নাটক করতাম বছরে 2-3 বার। তো সেই নাটকে খুব মানে হুল্লোড় পড়ে যেত। সেই নাটকে এমনও হয়েছে যে আমি 13 বছর কি 14 বছর বয়সে একটা 90 বছরের বৃদ্ধের অভিনয় করেছিলাম, পাগলি। আচ্ছা। তো সেইটা, ওগুলো একটু ভুলবো না, ওগুলো তো আমি সোনার মেডেল পেয়েছি ওই সময়। সোনার দার কম ছিল সেই জন্যে। তো পরের দিন সকালবেলা মনে আছে, রবিবার, সেটা শনিবার হয়েছিল, কোলে তুলে নিয়ে 6 ফুট 3 ইঞ্চির মতো লম্বা আমাদের নিমাইদার বন্ধু আর কি। সে সকালবেলায় তাড়াতাড়ি খেলবো বলে বেরিয়েছি, আমাকে কোলে তুলে নিয়ে আদর করছে, চুমু খাচ্ছে, হয়ে হয়ে করছে, তারপর হাউ করে কাঁদছে। আমি ভয়ে কাঠ হয়ে গেছি। কালকে তো লোকটাকে ভালো দেখলাম, আজকে এইরকম হয়ে গেল। কেউ তোমার বাঁচাতে, তখন কেউ নেই। তারপরে নিমাইদাই বেরোলো, কিরে ওখানে ওখানে কে কানায় কি হোর, আরে কী করলো কালকে ছেলেটা এনে। তখন বুঝলাম যে আমাকে আদর করছে আর কি। তো এইসব জীবনে তো হয়েছে। বলে কী করেছে কালকে, আহ করে কাঁদছে, আমার যত মানে আমার মাথায় যত চুল আছে তত ওর পরমাই হোক। কিন্তু ঈশ্বর শুনলেন উল্টোটা। তিনি তো আমার মাথাটা খালি করে দিলেন। দিয়ে ওনার পরমায় বাড়িয়ে দিলেন হয়তো। তো এইরকম ছোটোবেলা থেকে এগুলো তো অসংযত আবেগ তাড়িত অভিনয়। এই অভিনয়ের কোনো শুরু নেই বা কিন্তু এর শেষটা হয়েছে যখন যখন আমি আইপিটিতে ঢুকলাম। তখন দেখলাম যা করেছি আগে সব, ওই বললাম হয়তো অনেক ভালো বলেছে, লোকে দেখেছে শুনেছে সব ঠিক, তাই বলে জীবন থেকে বাদ দিয়ে দিচ্ছি তা না। ওগুলো স্টোরে আছে, কিন্তু ওগুলো সত্যি করে ভাবনার জগতে তার এই মুহূর্তে কোনো আসন নেই। আসন সত্যি করে যে দিতে হয় সেটা হচ্ছে আইপিটিতে যখন আমি ঢুকলাম, যখন একটা আইপিটির আদর্শ আমাকে সঠিকভাবে পথ চলতে শেখালো। নাটক কী, নাটক কেন, নাটক কার জন্যে, এইগুলো যখন, এই উত্তরগুলো যখন আমি খুঁজতে শুরু করলাম, যখন এই উত্তরগুলো পেয়ে গেলাম, তখন যে কাজগুলো করেছি সেগুলো হচ্ছে আসল কাজ। তো এমন দিন গেছে যে সবসময় তো ওই যে কপি এসে গেছে। ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ। এবং অসংখ্য। তো মানুষের জীবনে একটা মোড় থাকে না, সেই মোড়ে একটা উপলব্ধির জন্ম হয় যে এতকাল কি করলাম, এবার কি করতে হবে। তেমনি ওখানে এসে এতকাল কি করলামটা হচ্ছে আমার অসংযত আবেগ তাড়িত চেষ্টা।
আর এখন কি করতে হবে, এবার পথ খুঁজে পেয়েছি আমি। নাটক কী, নাটক কোথায় করব, কেন করব, কী জন্যে করবো, এই সব উত্তরগুলো যখন আমি পেয়ে গেলাম, তখন যা করলাম সেগুলো সঠিকভাবে করলাম। ওটা যেমন অসংযত, এটা তেমনি সংযত। তবে কি না, ওই সিনেমায় টাইম দিতে গিয়ে তুমি নাটককে কি অবহেলা করেছো কোথাও? না না, করোনি কখন? নাটককে সময় দিতে গিয়ে আমি অফিস অবহেলা করেছি, বাড়িকে অবহেলা করেছি ভীষণভাবে। কিন্তু নাটককে কোনোদিন করোনি? না, নাটকের জন্যই তো সব অবহেলিত হয়েছে, তাই বলে আমি নাটককে কন্ডেম করছি না। ওটা না হলে জীবনে কিছুই হতো না। কি হয়েছে না হয়েছে সেটা পরের কথা। এই আইপিটি এর সঙ্গে তোমার যে সম্পর্কটা, সেটা কিভাবে হলো? আমি তখন চাকরি করি, চাকরি সূত্রে একটা জায়গায় আমরা যাচ্ছি। আমার বন্ধু সুপ্রিয় সর্বাধিকারী, সে একসঙ্গে আমরা চাকরি করতাম, তো ও আইপিটিএ করতো। তো সে জানতে পেরেছে যে আমি অভিনয় করি বা অভিনয় ভালোবাসি। তখন ওই আমাকে প্রপোজাল দিল যে আমাদের সঙ্গে নাটক করবেন। তো তার আগে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, সেই জন্য ঠিক আছে, ভালো লাগলে করব। তখন ওদের এটা ছিল তোমার রাসবিহারীর কাছে, মানে মোড়ের কাছে, মহাবোধি টি স্টোর বোধ হয়, খুব সম্ভব। হ্যাঁ, তারই পাশে একটা প্রাইমারি স্কুল ছিল ছোট্ট, সেই স্কুলে রিহার্সেল হতো। তো আমি যেখানে চাকরি করতাম সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স রবীন্দ্র সরোবর। সেই গেলাম, সেই প্রথম গেলাম আমি মিড 60s। সেইখানে গিয়ে এই প্রথম আমার আইপিটিএতে ঢোকা। আচ্ছা, এই আইপিটিএ যখন করছে নাটক, তখন পেশাদারি মঞ্চ কিরম অবস্থা? পেশাদারি মঞ্চে তখন চলছে, মোটামুটি চলছে, কিন্তু বেশ কিছুদিন পর থেকে যে যখন ওই সিরিয়াল শুরু হলো বা অন্য সব সিনেমাটা বোধহয় অনেকটা ঢুকে গেল গভীরে নাকি? হ্যাঁ, না, সিনেমার আর্টিস্ট যারা, তারা যখন থিয়েটারে ঢুকলো, তখন থিয়েটারে একটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, চেঞ্জ হয়ে গেল। এবং মানে সিনেমার তারকারা থিয়েটার করছে, সেটা কি চেঞ্জ করলো? কি থিয়েটারের আকর্ষণ এলো, কিন্তু যারা থিয়েটারে আসছেন তারা কিন্তু ফিনান্সিয়ালি একটু হচ্ছেন বলে তারা আস্তে আস্তে সেখান থেকে গুটিয়ে আবার ওই সিনেমায় চলে গেল। তারপরে যখন সিরিয়াল ঢুকলো, যখন তখন তো আর চেঞ্জ হয়ে গেল। তোমরা যখন বড় হচ্ছ, তখন পেশাদারি মঞ্চে যে থিয়েটারগুলো হচ্ছে বা যারা করছে, তারা তোমাদের কতটা প্রভাব ফেলতো? ওরা কি জানো তো, ওখানে যে থিয়েটারগুলো হতো সেগুলো প্রভাব ফেলার থিয়েটার না। ওকে, প্রফেশনাল থিয়েটার তো, সেখানে নানান রকম বিষয় নিয়ে হতো, হুল্লোড় হতো, মজা হতো। আর সেখানে তো জগদ্দা ছিলেন, অজিতদা ছিল, তারা মজার থিয়েটার করতো, রংমহলে বিশেষ করে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, মনুদা ছিল প্রম্পটার। যেতে তোমরা দেখতে? না, যেতে মানে একটু পরিচয় ছিল সামান্য। এটা কোন সময়ের কথা বলছো? এটা বলছি ওই রকমই, ওই 60s। হ্যাঁ, আর্লি 60s। হ্যাঁ। আর 50s যখন তুমি ধরো কলেজে পড়ছো, তখন থিয়েটারের? আমি যখন কলেজে পড়ছি তখন থিয়েটার চলছে, কিন্তু থিয়েটার সেই দুমড়ে মুচড়ে যায়নি। কিন্তু সিনেমাটাই কি মেন স্ট্রিমে চলে আসছে? হ্যাঁ, পেশাদারি থিয়েটার সাইড হয়ে যাচ্ছে। হ্যাঁ, পেশাদারি এগুলো সাইড হয়ে যাচ্ছে। তারপরে আইপিটি আসাতে একটা নতুন বোধহয় প্রাণ এলো। না, আইপিটি এর প্রাণ এসেছিল অনেক আগে। আইপিটি 1943 সালে তার জন্ম। কারেক্ট। জন্ম তো আগে। হ্যাঁ, সুতরাং আইপিটি এর থিয়েটার কতটা পপুলার ছিল তখন? পপুলার ছিল যখন, মানে কি হচ্ছে, আইপিটি 42 সালে 43 সালে গণতান্ত্রিক শিল্পী সংঘ বলে লেখক সংঘ একটা নাম দিয়ে হয়েছিল। তারপরে হলো ভারতীয় গণনাট্য সংঘ। সেই সময় সারা ভারতবর্ষের মধ্যে যত সেন্সিটিভ অভিনেতা ছিলেন তারা, এবং আরও অনেক কলাকুশলী, দে আর ইউনাইটেড আন্ডার ওয়ান ক্যানেথ, মানে ইরেসপেক্টিভ অফ অল থটস অ্যান্ড রিলিজিয়ন অ্যান্ড এজেস, মানে ইউনাইটেড ওয়ান একটা সামিয়ানার নিচে জমায়েত হয়েছিল এগেনস্ট ইম্পেরিয়ালিজম। মানে আমাদের ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শিল্পীরা একত্রিত হয়েছিল 43 সালে। তারপরে পরবর্তীকালে সেখানে কে ছিল না,
পৃথ্বীরাজ কাপুর ছিল, নূতন ছিল, বলরাজ সাহানি ছিল, হাঙ্গেল সাহেব ছিলেন, অনেকে ছিলেন, আরও অনেকে ছিলেন। আমাদের এখানে সুচিত্রা মিত্র, জর্জ দা, মানে দেবব্রত বিশ্বাস, হেমন্ত মুখোপাধ্যায়, ভূপেন হাজারিকা, জর্জ বিশ্বাস, সবাই, মানে এখানে তো বেশিরভাগ ছিল সবাই এখানে। তো সেটা যখন তুমি গিয়ে ঢুকলে তখন কিরকম অবস্থা? হ্যাঁ, আমি এরপরে হলো কি, আর্লি 60s এটা একটু ছড়কুটে গেল, বাইরের গণসংগঠনটা একটু নড়বড়ে হয়ে গেল ওই চীন অ্যাগ্রেশনের পর থেকে। তখন সবাই সলিলদা টলিদা সব, মৃণালদা, এরা তো আস্তে আস্তে তখন রুজি রোজগারের জন্যে, তারা তো অত্যন্ত মানে মেধা সম্পন্ন মানুষ সব, তারা তো বসে থাকার মানুষ নয়, সৃষ্টিশীলতা তাদের মধ্যে তোলপাড় হচ্ছে। কিন্তু সবাই আজকে ঋত্বিক ঘটক, মৃণাল সেন, সলিল চৌধুরী, এরা সব তখন একটা মানে কি বলবো, মানে আলো দিয়ে বোঝাবো না ফুল দিয়ে বোঝাবো বুঝতে পারছি না। তো তারপরে ধরো যখন 64 নাগাদ, যখন একটু বাইরের গণসংগঠন একটু নড়বড়ে হয়ে গেল, সেই সময় এই সাংস্কৃতিক সংগঠন অর্থাৎ আইপিটিএ, সেটা ওটি ছড়কুটে গেল। সেটা কিন্তু তার আদর্শটা এত ভালো, সেই সময় গ্রুপ থিয়েটারের জন্ম হলো, অনেক অনেক গ্রুপ থিয়েটার, মানে আইপিটির উত্তাপ নিয়ে প্রচুর গ্রুপ থিয়েটার জন্ম নিল, ছোটো বড় অনেক, বহুরূপী, নান্দিকার, তারপরে ওদিকে একটি থিয়েটার হল ছোট্ট, সেটাও হলো। আমি তখন মানে এই ভাবনাটা নিয়ে, আইপিটির ভাবনাটা নিয়ে রিকনস্ট্রাকশন শুরু হলো। সেটা ওই 64-এর শেষের দিকে, 65-এর প্রথম দিকে এইরকম শুরু হলো। তারপরে আস্তে 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 তখন জ্ঞানেশদা ছিল, তারপরে শুভেন্দুদা ছিল, শুভেন্দু চ্যাটার্জি, আরও অনেকে ছিলেন। তো সেই সময় বিভিন্ন শাখা তৈরি হলো, প্রান্তিক শাখা, কলাকার শাখা, মানে আইপিটির বিভিন্ন শাখা বিভিন্ন ডিস্ট্রিক্টে সব তৈরি হলো। আস্তে 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 এগুলো ছড়ালো। তো আমি প্রথম ওখানে ঢুকেছিলাম কলাকার শাখা, যেখানে আমাকে আমার বন্ধু ওই সুপ্রিয় সর্বাধিকারী যেখানে নিয়ে গেল আমাকে, সেখানে দেখলাম যে একটা ছোট্ট প্রাইমারি স্কুল, খান তিন-চারেক বেঞ্চি আছে, একটা টেবিল আছে, ওপরে টালির চাল, সেখানে রিহার্সাল হয়। তো সেই শুরু হলো, আইপিটিএ শুরু হলো। কিন্তু আইপিটিএ এমনই একটি প্রতিষ্ঠান বা এমন একটা আদর্শ ভিত্তিক সাংস্কৃতিক সংগঠন, মানে আমার ন্যারেটিভে হচ্ছে যে পৃথিবীতে কোনো সংস্কৃতির মধ্যে এই ধরনের কর্মসূচি, এই ধরনের উদ্দেশ্য, লক্ষ্য, মানে মানুষের জন্যে, সমাজের জন্যে ভালোবাসার এই যে স্বপ্ন দেখা, এটা আর কোনো সাংস্কৃতিক সংগঠনের মধ্যে নেই, কোনো কর্মসূচিতে নেই। এটা আমার ন্যারেটিভ। এটা আমি যে 65 সাল পর্যন্ত আমি গ্রুপ থিয়েটার করেছি, প্রাচী তীর্থতে গিয়ে আমি ঋত্বিকদা সাঁকো নাটক করেছি, কিন্তু তখনও মানুষের প্রশংসা পেয়েছি, সব কিছু পেয়েছি, কিন্তু তখনও আমি এই অসংযত আবেগ তাড়িত হয়ে নাটক করেছি, নিজের জন্যে, নিজের আনন্দের জন্য নাটক করেছি। কিন্তু আইপিটিএতে আমি একটা বছর থাকার পরে বুঝলাম যে যা করেছি সেগুলো সব মানে ভাবনার দিক দিয়ে, বোধের দিক দিয়ে ভস্যে ঘি ঢালা হয়েছে। সৃষ্টিতে হয়তো ঠিক আছে, সেটা তো আমি অনেস্টলি করেছি, দক্ষতা দিয়ে করেছি, সেই জন্য সেগুলো সুন্দর হয়েছে, সব ঠিক আছে। কিন্তু আমার মনের মধ্যে যে উদ্দেশ্যটা, যে আমি নাটক করলাম, এবার প্রশংসা করলো, আর ভালো করবো, এই যে এইটা ছিল, এটা শুধু নিজের জন্যে ছিল। কিন্তু নাটক কি, কেন, এই প্রশ্নের উত্তর তখন ভেতরে জাগেনি। আইপিটিএতে একটা বছর কাটাবার পরে নানান রকম আলোচনা, লেখা, সব সৃষ্টি, এই সব কিছু পড়তে পড়তে, দেখতে দেখতে, শুনতে শুনতে, ভাবের আদান প্রদানের মধ্যে দিয়ে আস্তে 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 একটা সেরিব্রাল
টার্মোইলিং বলবো, উত্থান পতন বলবো, তার থেকে একটা নতুন ভাবনার সৃষ্টি হলো, যেটা আমার মনে হলো আমি বোধহয় একটু এনরিচড হলাম। এতকাল আমি যা করছিলাম সেটা ঠিক না। নাটক সুন্দর সমাজের জন্যে, মানুষের জন্যে নাটক, নাটক নিজের জন্য নয়, নিজের পুলকিত হওয়ার জন্য। সৃষ্টির আনন্দ সে তো সব জায়গায় থাকবে, সেটা তো অবভিয়াস, কিন্তু নাটক মানুষের জন্যে। এইটা আমি বুঝতে পারলাম আইপিটিতে এসে, এবং মনে হলো যে আমি অনেকটা পথ পার হয়ে এলাম। আরও এক্ষুনি যদি ওখান থেকে এই সুযোগটা আইপিটির এই সান্নিধ্য যদি আমি না পেতাম, তাহলে আমার মনের মধ্যে অনেক দম্ভ, অহংকার, একটা অহংবোধ, এগুলো আমি দেখতে পাচ্ছি তো চারদিকে, আমি তার শিকার হয়ে যেতাম। কিন্তু আস্তে 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 আমি ওই জায়গায় পরাভূত হওয়ার পরে আমি যেন খানিকটা একটা সুন্দরের সন্ধান পেলাম, হুইচ ইজ ভেরি ডিজায়ারেবল। মানে সাংস্কৃতিক জীবনের পক্ষে সেটা ভীষণ ডিজায়ারেবল। এরকম খুব ইম্পর্টেন্ট কথা বললে, আমার এটা সবসময় মনে হয় আসলে ওই বৃহত্তর একটা কিছু উদ্দেশ্য না থাকলে বা বোধ বা দর্শনের জায়গা না তৈরি হলে আমরা শিল্পীরা আসলে খুব মানুষ হিসেবে খুব ছোট হয়ে যাই, তাই না? এইটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আর কি। ঠিক। তো তারপরে এই যে তোমার মধ্যে যে চেঞ্জটা এলো, যে মানুষ হিসেবে চেঞ্জ এলো, আমার মনে হয় শিল্পী হিসেবে তুমি পরিণত হলে। হ্যাঁ, তারপর জার্নিটা কীরকম, নিজে দল গড়া, তোমার চাকরি করা, এবং আইপিটি নিয়ে আমি একটি গল্প শুনেছি, সেটা তো যদি বলো তাহলে ভালো হয়। কি গল্প শুনেছি? তুমি 15 গল্প আছে, 15 দিন চাকরিতে যেতে, 15 দিন চাকরি ওইটা না, ওটা কি জানো তো, 5টা 5:30টায় ছুটি, সঙ্গে সঙ্গে ভেতরে তাগিদ হলো যে রিহার্সাল রুমে কতক্ষণে যাব। মানে যেমন দেখবে যারা মদ্যপ নেশাখোর, তারা সন্ধে হলেই শুনিখানা যাওয়ার জন্য যে ছটফট করে, আমরা সব নেশাখোরের মতো একটু ছটফট করতাম। কেন করতাম জানি না, কিন্তু মনে হতো কখন রিহার্সাল রুমে গিয়ে পৌঁছবো। আর একটা কি, পৌঁছে যে একটা আনন্দ, এইবার একটা জায়গায় এলাম যেখানে শুধু নাটক হয়, গান হয়, সৃষ্টির কথা আলোচনা হয়। কেন যেগুলো ভালো লাগতো, অনেক সময় না মনে হয় না যে আমি এটা ছাড়া থাকতে পারবো না। কিন্তু এখনকার দিনে হয় না, এখনকার দিনে ধরো আমরা যেরকম কাজকর্মের মধ্যে বা পরিবেশটা যা হয়ে গেছে, আমরা একটা চাকরি করে বা কোনো জব করে, যেটাকে জব বলি আমরা, জব করে তার সঙ্গে থিয়েটার করা, যেটা একটা আমাদের বাঙালি থিয়েটারের মেরুদণ্ডটাই মানে সেটা, যে সবাই চাকরি করছে, ছুটি হলেই রিহার্সাল করতে ছুটে আসছে। এইটা এখন করা তো খুবই ডিফিকাল্ট। তোমরা করতে কি ভালো? আমরা করতাম। আমি চাকরিটা এখন বলতে খারাপ লাগে, চাকরিটা ছাড়া, মানে চাকরিটা না আমার মননের সঙ্গে, আমার জীবনের সঙ্গে খুব ভালো করে সম্পর্কিত ছিল না। আমি মানে চাকরিটা আমি কি মন দিয়ে করতাম না, সেটা সবাই জানে, এবং আমি তারস্বরে বলি সেটা। আমার এই দুর্বলতাটা মানে চিৎকার করে প্রকাশ করতে কখনো কোথাও বাধা পাইনি আমি, মানে বাধা কেউ দিতে পারেনি, কারণ আমি এটা চিৎকার করে বলবই, কারণ চাকরিতে আমি সন্তুষ্ট ছিলাম না। কিন্তু আমি রিটায়ারমেন্টের আগে পর্যন্ত আমি কৃতজ্ঞ যে অন্তত 2টো রুটির ব্যবস্থা করতো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি ছিলাম মোস্ট আনওয়েলকাম এমপ্লয়ি অফ দ্য ডিপার্টমেন্ট, কারণ আমি বাইরে ঘুরতে হতো, আইপিটির নাটক বাইরে করতে হয়, জেলায় সব ঘুরতে হতো, 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 12 দিন 14 দিন, তারপরে বাড়ি ফিরতাম। আর আমার মানে চাকরিতে একটা ক্যাজুয়াল লিভ আছে, একটা আর্ন লিভ আছে। ক্যাজুয়াল লিভটা হচ্ছে 16 দিন না 15 দিন না 14 দিনের ছিল, সেটা জানুয়ারির প্রথম থেকে পাওনা হতো, আমার মার্চের মধ্যে শেষ হয়ে যেত, ফেব্রুয়ারি শেষ বা মার্চের মধ্যে কমপ্লিট। এরপরে আর্নলিভ যা ছিল সেও ওই রকম। আর্নলিভ তো মানে তুমি 1 মাস কাজ করলে তখন কিছু জমে, 2 দিন না 3 দিন জমে, এরকম একটা ছিল বোধ হয়। তো সেসব আমার তো বছর পড়লো 4 মাসের মধ্যে 5 মাসের মধ্যে সব শেষ, এরপরে উইদাউট পে। বাহ। হ্যাঁ, কিন্তু এখন ভাবতে গেলে, তোমার স্ত্রী কিছু বলতেন? হ্যাঁ বলতো তো, কিন্তু আমার যখন এসব বলতে এখন কিরম লাগে। হ্যাঁ, মানে ধরো আমাদের
জীবনটাতে শুরু হয়েছিল, উই স্টার্টেড আওয়ার লাইফ উইথ এ বিগ জিরো। এটা এই নয় যে আমি এটা নিয়ে খুব দেখো আমি কি বীরের কাজ করেছি, আমি কথা বলতে চাইছি না। এরকম কষ্টের মধ্যে, মানে অসুবিধার মধ্যে হার্ডলস পার করে অনেক অনেক মানুষ তাদের জীবনের পথ খুঁজে পেয়েছে। সুতরাং ওখানে আমার কোনো বাহাদুরির কিছু নেই, ওখানে অনেক আছে। শুধু মানে মানে প্রয়োজনে একবারই মানে না বললে নয়, সে বলতে বাধ্য আমি। সেটা হচ্ছে যে আমাদের দুজনের অন্য কোনো চাহিদা কিছু ছিল না। আমার স্ত্রীও চাকরি করতো স্কুলে, তা সে দারুণ চাকরি 3 মাস অন্তর মাইনে পেত। তো সেইটা দিয়ে চলতো আর কি আমাদের ওই ফ্যামিলি। ওই ওই কী হলো, ওই পাসটা না আজকের এই সুন্দর আনন্দ মুহূর্তে ওই পাসটা আনলে কি হয়, ও আচ্ছা কি ওটা গ্লুমি, আমি চাইছি না ওটা। তোমার কাছে কি ওটা গ্লুমি না, ওটা না না, সুন্দর মেমরি? আমার কাছে কোনো গ্লুমি নেই। আমি দেখতাম যে মানে তুই বললেন যে রাগ করতো না, হ্যাঁ অসুবিধে, আমি তো তাকে তো সর্বশান্ত করে দিয়েছিলাম। আমি যা নিয়ে এসেছিল, আমি তো ধরো মাসে আমি 15 দিন 18 দিনের মাইনে পেতাম, তা দিয়ে দুজনের সংসার অবশ্য, কিন্তু তা দিয়ে চলবে কি করে? তাই স্যার গয়নাকাটি যা ছিল সব তো বাঁধা দিয়ে দিতাম আমি, ফিরিয়ে দিতে পারিনি, ফেরাতে পারিনি। কিন্তু ফিরেছে, আমি যখন ফিরিয়ে দিলাম, যখন আমার মানে একবারে একটু স্বাচ্ছন্দ্য এলো যখন আর কি, তখন আমি তাকে যা নিয়েছিলাম তার 10 গুণ ফেরত দিয়ে দিয়েছি। কিন্তু দিলে কি হবে, আমি যে মানে কি বলবো, এত ক্ষতবিক্ষত করেছিলাম ভাবা যায় না। কারণ আমার প্রথম সন্তান হবে, আমি নেই, আমি বাইরে একটা বাড়িতে ভাড়া থাকতাম। সেই বাড়িওয়ালি ছিল আমার মানে কি বলবো, মা, বোন, দিদি, গার্জেন সব কিছু। সেখানেই থাকতাম একটা ঘরে। সেই প্রথম বাচ্চা হবে, আমি নেই। তারপরে একদিন বাদে ফিরলাম, বৌদি বললো যে ঠাকুরপো তোমার মেয়ে হয়েছে। আনন্দ তো হলোই, কিন্তু আমি জেনে গিয়েছিলাম, ডেটটাও আমাকে বলেছিল, আমি পরে একদিন কভার করে এসেছিলাম। কিন্তু ভেতরটা জ্বলতে লাগলো। কেন? যেহেতু যারা যে থিয়েটার করে, অভিনয় করে যারা, তারা কিন্তু দৃশ্যকল্পে একটু চতুর হয়, মানে পারদর্শী হয়। আমি ভাবছি আমি দৃশ্যকল্প করছি যে প্রসব যন্ত্রণা কি যন্ত্রণা, রক্তাক্ত হয় মায়েরা, তারপর সৃষ্টির উপহার আসে পৃথিবীর বুকে, এসব ঠিক আছে। কিন্তু ওই মুহূর্তে সবচেয়ে কাছের মানুষটা নেই, সে যে কী যন্ত্রণা, এটা আমি উপলব্ধি করতে পারছি। এর ফলে নিজেকে ভীষণ অপরাধী মনে হলো আমার, যে ওই সময়টা সে কাকে খুঁজছিল। কারণ আমাদের আশেপাশে তখন কেউ নেই, আমরা উই স্টার্টেড আওয়ার লাইফ উইথ এ বিগ জিরো বললাম। সেই সময় সে আমাকে খুঁজেছে, খুঁজে পায়নি। তাহলে সমস্ত এই যন্ত্রণাটা, ব্যথাটা সে আমার দিকে তাকিয়ে হয়তো খানিকটা শেয়ার করতে পারতো, কিন্তু তাও পারেনি। এইসব ভাবছি, সব ন্যারেটিভ, যাতে করে নিজেকে আরও বেশি কষ্ট দেওয়া যায়। তারপরে রান্নাবান্না বৌদি রান্না করে দিল, নিয়ে গেলাম যখন, শুয়ে আছে বাচ্চাটা বসে, দরজার দিকে তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিলাম করে, তাহলে বুঝলাম খুব অভিমান হয়েছে আর কি। হ্যাঁ, মানে যন্ত্রণায় ব্যথা সব কিছু তো হতেই পারে, কারণ কেউ নেই তো। তারপরে সব হয়ে গেল, মিটে মিটে গেল, চলে গেল। তারপরে আমি ভাবলাম যে না, আর না, এত কষ্ট দিয়ে আমরা সবে জীবনটা শুরু করলাম। হ্যাঁ, আমি তখন চাকরি করি, যখন সবে জীবনটা শুরু করলাম, সন্তান এলো, এরপরে আর ওইটা করে আবার একটা কী হবে, এইসব ভাবতে ভাবতে না, আর যাবো না। দিন 5 আমি গেলাম না, মানে রিহার্সেলে যাবো না, কষ্ট হচ্ছে আমার। সেই কষ্ট কীরকম জানিস তো, মানে বিল্বমঙ্গল আর চিন্তামণির কষ্টের মতো। চিন্তামণিকে ভালোবেসে বিল্বমঙ্গলের যে কষ্ট হয়েছিল, আমার ওই শুনিখানায় রিহার্সেল রুমটা, ওটা ছিল আমার চিন্তামণি, আর আমি বিল্বমঙ্গলের মতো কষ্ট পাচ্ছি। কিন্তু আমার সত্যি করে জীবনের যে চিন্তামণি, সে তোমার সাথে কথা বলে, তার সঙ্গে তো আমার ওই ভাবনার চিন্তামণি নয়। তা আমি 5 দিন গেলাম না। এইবার 5 দিন 6 দিনের মতো কী হলো, তুমি রিহার্সেলে যাচ্ছ না কেন? তখনই ভাবলাম যে
এগুলো কি জানিস তো, এগুলো বলতে গেলে খুব সুন্দর, বলো না, হ্যাঁ খুব ভালো লাগে শুনতে। এখন আমি বুঝতে পারলাম, কারণ থিয়েটারের মানুষ তো জীবন বিশ্লেষণে তাকে খানিকটা পারদর্শী হতে হয়। হ্যাঁ, হাঁ করবে, চোখটা ছোট হয়ে আসবে, কি একটু মুখটা কুঁচকে যাবে, তখন ভেতরটা দেখতে পেয়ে যাব। এইটা যখন অর্জন করতে পারবে তুমি, তখন তুমি সৃষ্টিশীল। আমি দেখেছিলাম তার মুখের আবভাব, দেখেছিলাম যে আমার এই যে 6 দিনের রিহার্সালে না যাওয়ার কষ্ট, সেটা তাকে ভীষণভাবে কষ্ট দিয়েছে। সেই জন্য সে বলল, তুমি এই রিহার্সালে যাচ্ছ না কেন? তখন বুঝলাম যে আমার রিহার্সাল যাওয়াটা, অর্থাৎ আমি যেটা ভালোবাসি সেটাকে ও ভালোবাসে। তার মানে সে সেটাকে প্রাণিত করতে চাইছে, উৎসাহ দিতে চাইছে, এবং ভালোবেসেই যেন বলছে তুমি রিহার্সালে কাল থেকে যাবে। আমি কাল থেকে রিহার্সাল চলে এলাম। বাহ, ভাগ্যিস গেছিলে। না, সে ও সেদিক দিয়ে। তারপরে যখন একটু চাপা যশ হলো, তখন তো বুঝতে পারলো যে আমরা দুজনেই যে ত্যাগটা করেছি, দুজনেই যে স্যাক্রিফাইসটা করি, তার রেজাল্ট হচ্ছে এটা। অনেক টার্মালিং আছে, সেগুলো না বলাই ভালো। আসলে কি, নিজের দুঃখ, কষ্ট, বিষাদ, অবসাদ এগুলো শেয়ার করতে নেই একদম। আমি অনপ্রিন্সিপাল এগুলো শেয়ার করি না, আনলেস অ্যান্ড আনটিল ইট ইজ আস্ক ফর। কিন্তু কি আছে, জীবনটা সুন্দর চোখে দেখো। তোমার সঙ্গে খুব অল্পই আমি হয়তো মিশেছি, কিন্তু কখনো মনে হয় না, মনে হয় যেন অনেক অনেক বছরের সম্পর্ক। হ্যাঁ, এবং তোমার যে রসবোধ, তোমার যে জীবনবোধ, এবং শুধু তাই নয়, আপন করে নেওয়ার অদ্ভুত ক্ষমতা। হ্যাঁ, শুধু সেটা বিস্মিত করে। মানে আমি বলছি তোমায়, খুব কম লোক আছে হয়তো যাদের সঙ্গে হয়তো এত কম মিশেছি, কিন্তু যাদের কথা মাঝে মাঝে মনে পড়ে। হ্যাঁ, বাড়ি গিয়ে বা কাজ শেষে বাড়ি গিয়ে হয়তো তোমার কথা মনে পড়ে, হয়তো কথা বলি না, কারণ আমি জানি তুমি ব্যস্ত মানুষ। হ্যাঁ, তোমার ফোনে কথা বলতে অসুবিধা হবে, কিন্তু এই যে তোমার যে পার্সোনালিটিটা, এরকম মানুষ খুব কম দেখা যায় আমার ধারণা। সে কারণে সবাই তোমার সবাই এত ভালোবাসে, শিল্পীর বাইরেও। এবং শিল্পী হিসেবেও স্ক্রিনে আমার যেটা বারবার মনে হয় যে এইটা ফুটে ওঠে, কিন্তু তোমার যে জীবনকে সুন্দর করে দেখা এবং দেখানোর যে আর চেষ্টা, যেটা তুমি বলছো, হ্যাঁ, সেইটা খুব ইম্পর্ট্যান্ট। যে না, সবসময় যদি কমপ্লেন করি যে না আমি খুব কষ্ট করেছি, আমার খুব খারাপ, সেইটা মনে না রেখে বা সেটাকে নিজের মধ্যে রেখে একটু চেষ্টা করা যে এই মুহূর্তটা যাতে সুন্দর হয়ে ওঠে। তুমি প্রতিটা মুহূর্তকে সুন্দর করে দাও, কিছু নেই কিন্তু তার মধ্যে যে মজা বার করো। হ্যাঁ, এটা কি প্রথম থেকেই ছিল তোমার মধ্যে? হ্যাঁ, আমি খুব দুষ্ট ছিলাম। খুব আমি তো এ তো ভাবিনি যে আমি যা দেখতাম তাই নকল করতাম, ভ্যাংচাতাম না। এটাকে ইটস এ পার্ট অফ দ্য গেম, অভিনয়। সেটা হচ্ছে অবজারভেশন, হচ্ছে একটা পার্ট। তখন তো ভাবিনি যে একদিন অভিনয় করবো, সেই জন্য আমার এইগুলো কাছে তা না, আমি দেখতাম আর মজা করতাম। সহজাত তোমার প্রবৃত্তি ছিল। হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু পরবর্তীকালে যেসব জিনিস আমি অবজার্ভ করেছি, অবজার্ভ করার সময় আমার রাগ হয়েছে। তখন আমি কিশোর, এত রাগ হয়েছে যে ইট মারবো বলে মনে হয়েছে আমার। কিন্তু পরবর্তীকালে যখন আইপিটিএ করছি, তারা সব গত হয়ে গেছে, তখন অলমোস্ট এভরিডে আমি রিহার্সালের পরে বা যখন এসব আলোচনা হয়, তখন দূর থেকে তাদের স্যালুট করি যে তারা আমার জীবনে কী অবদান যে রেখে গেছে, কী দান করেছে আমাকে। আমি তাদের জন্য সারা জীবন কৃতজ্ঞ। এগুলোকে যেমন কি বলবো, অনেক আছে, সেগুলো তোমাদের সময় হবে কিনা। আমাদের সময়, আচ্ছা, তুমি সময় দিচ্ছ, আমাদের সময় হবে না। আচ্ছা আচ্ছা, সেটা কি শোনো, একদিনকে আমি একটা কথা বলি, যে মজার কথা। সেটা আমাদের ওখানে একজন পারিবারিক ভিখারিনী ছিলেন, পারিবারিক ভিখারিনী। আচ্ছা। তো সে রোদ্দুরে ঘেমে নিয়ে এসে বাড়ির ভেতরে ঢুকে বারান্দায় বসলো। বসে আমি আর আমার মানে কি বলবো, আমি আর আমার ভাগ্নে দুজনে বসে গুলতির গুলি পাকাচ্ছি। আমরা ওকে চিনি, কারণ ও এই চাল নিয়ে বাজারে বিক্রি করে, বাসে উঠে টিকিটের দাম দেয় না। আর রাস্তা দিয়ে যখন যায় তখন গান করতে করতে যায়। আর বাচ্চারা যখন এই বুড়ি গুড্ডুটি খাবি বলে ছোটো ছোটো ইট মারে, তখন তাদের গালাগাল দেয়, গান গাইতে গাইতে গালাগাল দেয়। বাহ। কিন্তু সেটা দারুণ, মানে ইটস এর টার্মটা হচ্ছে থিয়েটারে বা অভিনয়তে, যে টার্মটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি।
তখন তো আমি জানতাম না এটা। তা সে ওই রকম বসে এক জায়গায় বসে বলছে, আমার কাকিমা নাকি ছিল, তো বলছে যে একটা জল দাও না গো। তো কাকিমা জল এনে দিল, জলটা হাতে নিয়ে বলছে চিনি নেই। আর আমি আর আমার ভাগ্নেদের রেগে ফায়ার হয়ে আছি, দেখেছিস দেখেছিস দেখেছিস। তা চিনি এনে যখন গুলছে তখন বলছে লেবু গাছ। তো আমার ভাগ্নে বলছে দেখলি পরমনামা, সে তুই শরবত চাই নিতে পারতিস। রেগেছিলাম, আমি সবাই খুব রেগে থাকি ওর ওপরে। বাচ্চারা ওইরকম ছোটো ছোটো ইট মারে। তো এবার রাস্তা দিয়ে এখন যায়, তখন সুন্দর কণ্ঠটা খুব সুন্দর। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, একলা দিতে পারবো। কহ গৌরাঙ্গ বিয়ে দেখতে গৌরাঙ্গ কহ, আবার আর দেখছে জানলা দিয়ে কেউ দেখছে, হ্যাঁ, নইলে তাহলে ইয়ে দেবে না, ভিক্ষে দেবে না। তো ওইটা দেখে আমরা তো খুব এনজয় করছি, বাচ্চাগুলোকে এরকম গালাগাল দিচ্ছে, এরকম করছো, এমন মিট মার, এরকম ভাবতাম। তো এই ভিখারিনী একদিন, আমি যে বাড়িটা থাকতাম টালির চাল, আমার দাদা জয়দেব বন্দ্যোপাধ্যায়, তো সেদিন রবিবার ছিল, মানে স্কুল ছুটি। দাদা চান টান করে এসে, মা গেছে মামার বাড়িতে, কাছেই, খাবারটা ঢাকা দেওয়া আছে, পাশে জলের ঘটিটার উপরে ঢাকনা দেওয়া। এমন সময় ওই ভিখারিনী, পারিবারিক ভিখারিনী বারান্দায় এসে বলবো, বাবা গো বড় খিদে পেয়েছে, খেতে দেন না গো। আমার তো সব রাগ হয়ে গেছে, দাদার সঙ্গে কিছু করতে পারবো না, বলতে পারবো না। আমি মানে ভাবি কাছে গিয়ে বলে খাওয়া দাওয়া হবে না, যাও। দাদা শুনতে পেলে আমার বকে দেবে। এবার দাদা খুব রাশভারী, কথা কম বলে, ভেতরটা উদার, ভাবা যায় না। সে বললাম তো পরে বলবো। তো দাদা করলো কি, আসনিটা পাতা ছিল, মা সব গুছিয়ে গেছে, রেখে চলে গেছে। আসনিটা এনে পেতে দিল, ঢাকনাটা তুলে থালাটা আসনের পাশে রেখে জলের ঘড়িটা এনে, নাও খেয়ে নাও, এরকম করে কথা বলতো, খুব রাশভারী হয়ে, নাও খেয়ে নাও। দাদা চান করে এসে তখন চুল দিয়ে জলও পড়ছে, চুল আসলে তো না, এরকম ঝেড়ে পিছিয়ে ফেলতে, ইস এই করতো। আর ও বেরিয়েছিল কোথায়, দুপুরবেলা, রবিবার তো, সকালে বেরিয়েছিল একটা মোটর গ্যারেজে মেকানিকের কাজটা শিখতো, সেইখান থেকে দুপুরবেলা এসে চান টান করে সবাই খাবে। আমি আর সহ্য করতে পারছি না, তো এনাও তা খেয়েছে, মানে ভাতটা এরকম ভাঙতে ভাঙতে বলছে, তোমাদের সব খাওয়া হয়ে গেছে? আমি তো ছটফট করছি, কিছু বলবে বলে পাচ্ছি না। দাদা বলল, পৃথিবীতে এমন কেউ আছে নাকি যে নিজেরা না খেয়ে তোমায় গেলাবে, নাও খেয়ে নাও, বলে বেরিয়ে গেল বাইরে। তেমন ওর কাছে 4 আনা পয়সা আছে না, কে যেন কাঁচা পাউরুটি হয়তো খাবে, বা সে পয়সাও নেই। মানে রেগে ফায়ার হয়ে গেলাম আমি, কিন্তু বলতে পারলাম না কিছু। খাওয়া দাওয়া করে আসিটা গুছিয়ে রেখে থালা ঠালা মেজে দিকে চলে গেল। খুব রাগ হলো আমার, আর তাদের জন্য কষ্ট হচ্ছে। কিন্তু দেব, যখন 80s, 85, 90s, তখন যখন আমি আইপিটি এর আদর্শ বুকে নিয়ে পথ হাঁটছি, বিশ্লেষিত হচ্ছে সব কিছু, পৃথিবীটাকে নতুন চোখে দেখছি, কোনটা সুন্দর, কোনটা অসুন্দর, কোনটা ইয়েস, কোনটা নো, এই সবগুলি যখন ভালোভাবে বুঝতে পারছি, মানুষকে নতুন করে চিনছি, সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখছি, তখন এই সব মুখগুলো আমার সামনে ভেসে উঠল। ভেসে উঠে আমি যখন থিয়েটার করি, তখন ভাবি আমি কি করি। আমি মঞ্চে যখন অভিনয় করি, আমি গান গাইছি, আমি হাসাচ্ছি, মানুষ হো হো করে হাততালি দিচ্ছে, হাসছে, করতালি ধ্বনি দিচ্ছে। তাহলে এইবার ধরো কোনো অভিনেতার ওই মুহূর্তে পায়ে একটা কাঁচ ফুটে গেল, পেরেক ফুটে গেল, তখন রক্তাক্তটা কে হচ্ছে? চরিত্র না অভিনেতা? অভিনেতা রক্তাক্ত হচ্ছে। এই অভিনেতার যন্ত্রণা যদি চরিত্রে সংক্রামিত হয়, তাহলে টোটাল সিচুয়েশান যেটা সে তৈরি করেছিল,
দর্শক উল্লসিত হয়েছিল সেইটা তছনছ হয়ে যাবে যদি ওই ব্যথাটা মানে অভিনেতার ব্যথাটা যদি চরিত্রে সংক্রামিত হয়। তাকে কিন্তু এটা করে যেতেই হবে টিল কার্টেন কামস। এইটার সঙ্গে আমি দেখলাম যখন দাদা এসে খেলাটা ওখানে দিল, আমি এখন বিশ্লেষণ করছি পরবর্তীকালে, তখন মানে তার আগে বলে রাখি, আমি যেটা ব্যাখ্যা করি সেটা হচ্ছে যে আমি যখন অভিনয় করি তখন আমার সামনে যারা বসে থাকে তারা আমার শিক্ষক দেবতা, কারণ তাদের জীবন থেকে উপাদান নিয়ে আমি অর্ঘ্য সাজাই। যখন পূজায় বসি, দর্শকের পূজায়, সেই অর্ঘ্য তাদের পায়ে উপহার দিই আমি। তারা যদি সন্তুষ্ট হয় তারা দুহাত তুলে আমাকে আশীর্বাদ করবে, অসন্তুষ্ট হলে এক হাত তুলে অভিশাপ দেবে। কিন্তু এইখানে আমি দেখলাম এই দুটো ঘটনার মধ্যে দিয়ে, আমি পরে যখন বিশ্লেষণ করি, এটা লিখেছি আমি, যে আমার মনে হয়েছে যে দাদা সে যে অভুক্ত, এটা এই যে ভিখারিনী, তার সামনে যে ক্ষুধার্ত দেবতা, তার সামনে যখন সে ওইটা দিচ্ছে, তাকে ঘুণাক্ষরে বুঝতে দেয়নি সে যে অনাহারে, সে যে না খেয়ে আছে এটা বুঝতে দেয়নি। যদি বুঝতে পারতো কিন্তু প্র্যাকটিক্যালি, তাহলে ওই দেবতা কিন্তু ওই প্রসাদ গ্রহণ করতো না, ওই ভাত সে গালে তুলতে পারতো না। যদি জানতে পারতো যে তোমরা তার আগে যে জিজ্ঞেস করে তোমাদের সে খাওয়া হয়ে গেছে তো, তখন দাদা বলেছিল, আমার মনে আছে, পৃথিবীতে এমন কেউ আছে নাকি তোকে নিজে না খেয়ে তোমায় খাওয়াবে না, গেল বলে বেরিয়ে চলে গেছে। এবং এইটাও সারা জীবনের মতো আমার পাতে হয়ে রইল, যে মঞ্চে যখন অভিনয় করব তখন আমি যদি রক্তাক্ত হই, তাহলে অভিনেতা রক্তাক্ত হচ্ছে, অভিনেতার যন্ত্রণা যেন চরিত্রে সংক্রামিত না হয়, তাহলে আমার দেবতা অসন্তুষ্ট হবে। বুঝতে পেরেছ? প্রগাঢ় জীবনবোধ। এবং পরে আরও একটা দেখেছিলাম, ফুটবল খেলা দেখেছিলাম, সেটা ফুটবল খেলা নিয়েই বোধহয় সেটা ছবি ছিল। তাতে একটা পেনাল্টি কিক একটা ফুটবলে আটকে দিয়েছিল, সেটা এমন একটা, ওইটা একটা সিদ্ধান্তমূলক হয়ে যেত যদি গোলটা হতো, তাদের লাস্ট সিদ্ধান্ত হয়ে যেত। সেই বলটা সে আটকে দিয়েছিল, আর সারা মানে অডিটোরিয়াম করতালির ধ্বনি, চিৎকার, মানে লক্ষ লক্ষ মানুষ। আর ও তখন বলটাকে করে এইরকম করতে 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 গ্রিন রুমে চলে গেল। গ্লাভসটা যখন খুললো, গ্লাভস ভর্তি রক্ত, হাত পেটে রক্ত বেরিয়ে গেছে। কিন্তু ওই যে করতালির ধ্বনি, ওখানে যদি ওটা করতো, সব ধূলিসাৎ হয়ে যেত। এইটা আমি মিলিয়ে নিলাম। তো সেমনি এইরকম যাকে আমি গালাগাল দিতাম, মানে সহ্য করতে পারতাম না, সে যে আমার জীবনে এমন একটা শিক্ষা দিয়ে গেল। আমার দাদা সে ছিল মানে প্রচণ্ড, সে মানে অনেকে আমাকে তার ভাই বলতে নারকোল, মানে প্রচণ্ড রাগে, কম কথা বলে, কিন্তু ভেতরটা ছিল প্রচণ্ড উদার, নরম, ভালোবাসার। তা সেও আমাকে এরকম একটা শিক্ষা দিয়ে গেল যে মঞ্চে যখন অভিনয় করবে বুঝতে দেবে না, তোমার দেবতা যেন বুঝতে না পারে যে তুমি রক্তাক্ত হয়েছে। আমাকে মনে করি এই যে নির্দেশটা যেন তাদের দিয়ে গেল। এই যে এই গভীর জীবনবোধের কথা যখন উঠল, তখন তার মধ্যে একটু হালকা কিছু বলি, সেটা হচ্ছে তুমি মিষ্টি খেতে খুব ভালোবাসো। হ্যাঁ, কিন্তু এখন কে যেন বলে, পরাণ মিষ্টি খেও না, জানো তো এই বয়সে বেশি মিষ্টি খেলে কি হয়। আমি বললাম হ্যাঁ জানি, কিন্তু তোমার কথা আমি রাখতে পারছি না, এরকম বলি। তাহলে এখন কথা রাখার দরকার নেই, তাহলে আমরা টুক করে একটা মিষ্টি খেতেই পারি। সে খেতে পারি আমি। তারপরে আমি বলেছিলাম যে তাহলে তুমি ওষুধ দিয়েছো আমাকে যাতে আমার সুগার না হয়, ওষুধও খাবো, মিষ্টি খাবো না, এটা হবে না। কারেক্ট, ডান ডান ডান, 1 মিনিট। মিষ্টি ব্যাপার হচ্ছে যে, তোমার পছন্দের মিষ্টি কি? না কি কি মিষ্টি এটা? এটা তো রসগোল্লা। ও রসগোল্লাটা না আমার ঠিক জমে না। এটা সন্দেশ তো? সন্দেশ। বাহ, এইটা খাই। এটা আম সন্দেশ। আচ্ছা, এইটা খাই। হ্যাঁ, তারপরে তোমার পছন্দের মিষ্টি কি? হ্যাঁ, না মিষ্টি আমার পছন্দেরই। দারুণ। খুব ভালো। কত চলুক। হ্যাঁ, তো আমরা যেটা আমরা খাবো। যেটা আমার একটা জিনিস জানার,
এই যে একদিকে তুমি নাটক করছো অভিনেতা হিসেবে, আমরা তোমাকে মূলত অভিনেতা হিসেবেই জানি, কিন্তু তুমি প্রচুর নাটক লিখেছো এবং তোমার নাটক বই হিসেবে দেশ থেকে বেরিয়েওছে, 2টি খণ্ড বেরিয়েছে আর 1টি খণ্ড বেরোচ্ছে, তা প্রচুর নাটক লিখেছো। এই নাটক লেখাটা কিভাবে এলো এবং সেটা যদি একটু বলো। দেখো ব্যাপার কি, একটা প্রচলিত কথা আছে, গুঁতোয় পড়লে ছুঁচোয় নামাজ পড়ে, জানো তো। তো আমি যখন নাটক করি তখন অন্যের নাটকও করেছি, কিন্তু আমি যখন একটা গ্রুপ করলাম শ্রুতিরঙ্গম, তখন আমি সব ধর্মজিতালি নিজে, হয় না ভুগে ভুগে ডাক্তার হয়, আমি নাট্যকার নই, কিন্তু নাটক করতে করতে, নাটক দেখতে দেখতে, আর সংলাপটা যে কারণেই হোক আমার একটু মজা দিয়ে করতে ভালো লাগে, এইসব করে আমি তাকে লিপিবদ্ধ করি, ঘটনা একটা বিন্যাস করে। এতে আমার আইপিটি এর নাটক করা, নাটক দেখা, এগুলি ভীষণভাবে সাহায্য করেছে আমার। আচ্ছা, এটা কি তোমার ফেস করতে, যে বাংলায় এখনো বলা হয় যে মৌলিক নাটকের সংখ্যা কম, বেশিরভাগই বোধহয় অ্যাডাপ্ট করা, সেখান থেকেই খানিকটা তাড়না এসছে যে আমাদের মৌলিক নাটক দরকার, তাই জন্য লিখি। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে না ওই রকম আমি দায় থেকে, ওই দায় থেকে আমি লিখিনি, ওই দায় দিয়ে। তবে আমার কি জানো, সমাজে এমন কত গল্প ছড়ানো আছে, আমি যদি মানে আমার সৃজনশীলতা যদি কাজ করে, আমি যদি সেটা অর্জন করতে পারি, তার জন্য পদ্ধতি আছে, মানুষই তো পারে। তো এখন একটা গল্প থেকে নিলাম, নিয়ে নিজের মধ্যে করলাম, তো খানিকটা দায় সারা কাজ হলো। কিন্তু আমি যদি ভাবি যে একটা ঘটনা থেকে আমি ছবি আঁকবো, কি একটা এটাকে এক্সপ্লেন করে একটা এর মধ্যে একটা বার্তা থাকবে, অর্থাৎ সৃষ্টিশীলতা যদি নিজের মধ্যে কাজ করে, তাহলে যে কোনো একটা ঘটনা থেকে সে কিন্তু সেই জায়গায় যেতে পারে। তোমার কি লেখা সেভাবে আসতে পারে, ঘটনাকে ধরে নাটক লিখতে? যেমন ধরো আমি একটা নিউজ দেখলাম হঠাৎ এক জায়গায়, এইটুকু একটা ছোট্ট নিউজ, ভদ্রেশ্বরে একটা মিষ্টির দোকানে চুরি হয়ে গেছে, টাকা না, মিষ্টি চুরি হয়ে গেছে। আচ্ছা, ওইটুকুই শুধু অবাক কাণ্ড, মিষ্টির দোকানে চুরি, টাকা নয়, মিষ্টি চুরি হয়ে গেছে। সব মানুষ অবাক, এবার 4-5 লাইন এটা দিয়ে যা, এইটা আমাকে হন করলো। আচ্ছা, এগুলো কিন্তু কিনে আনা হয়েছে না, এখানে বানানো হয় না, আমি জানি। চুরির কথা উঠলো তো, তাই জন্য বলে দিলাম। হ্যাঁ, তা আমি বললাম যে খুব ভালো মিষ্টিটা, খাও না। অবশ্যই আমি খাবো, তারপরে কথা বল। হ্যাঁ দেখ বলছি। তো সেইটা দেখে আমি একটা ছোট্ট নাটক লিখে ফেললাম। কিরকম সেটা ছোট্ট করে দিদি? হ্যাঁ বলবো। নাটকের নাম হচ্ছে মিষ্টি চোর। এবার থানায় বসে আছে বড়বাবু, একজন এলো, আমি নাটশালে বলছি, একজন এলো, এসে বলছি দাদা বাবু আমি একটা চুরির এফআইআর করবো। বসুন, ছটফট করবেন না। কী নাম কি? থাকেন কোথায়? বলুন অমুক জায়গায়। হাতে কী চুরি হয়েছে বলবেন তো? মানে আসলে হ্যাঁ, তার বলুন কোথায় থাকেন, কোথায়? ও বলতে যাচ্ছে, তাই ঢুকে যাচ্ছে। বললাম আমার এই অমুক জায়গায় অমুক দোকান। হ্যাঁ, তা দোকান থেকে কবে চুরি হয়েছে? বলে কাল রাত্রিরে। টাকা পয়সা কি আপনি বাড়িতেই নিয়ে যান নাকি দোকানেই রেখে যান? তখন বলছি না, আমি তো বাড়িতে নিয়ে যাই। বলে তাহলে কী করে চুরি হলো? বাড়িতে নিয়ে যান, দোকান থেকে চুরি হয়েছে বলছেন আপনি? কি মারতে এসেছেন নাকি? করতে কিছুতেই ওকে বলতে দিচ্ছে না। বলছি না দেখো, আসলে সঙ্গে কিছু রাত্রিটা কে থাকে, দোকানে কে থাকে? বললেন দোকানে কেউ থাকে না, যে কাল কটা পর্যন্ত কাজ হয়েছিল, খালি ওকে বলতেই দিচ্ছে না, বুঝলি তো? করতে এইটা একটা দারুণ সিকোয়েন্স যায়, বিউটিফুল। তার বলছে দাঁড়ান, থানা কিন্তু এটা, আপনি যেটা প্রশ্ন করবে সে উত্তর দেবেন, বাড়তি কিছু করবেন না কিন্তু, নইলে ওই দেখছেন তো, হ্যাঁ ওইখানে আশ্রয় পেয়ে যাবেন। ভয় পেয়ে গেল। দেখো আসলে যেই করছে আবারও ধরছে। কখন বেরিয়েছিলেন দোকান থেকে? কত পর্যন্ত কাজ হয়েছিল? বলে একটা বিয়ের অর্ডার ছিল, দোকান পর্যন্ত কাজ হয়েছে, 10টা 10:30 পর্যন্ত কাজ হয়েছে, তারপরে সব যে যার বাড়ি চলে যায়। হ্যাঁ, আচ্ছা
তা আপনি যখন বেরোলেন তখন সবাই কি বেরিয়ে গেছে? বলে হ্যাঁ, সবাই তখন বেরিয়ে গেছে, শুধু আমি আর আমার শালা। শালা? শালা কেন দোকানে? বলি না, ও তো ওই দোকানেই কাজ করে। ও, তা আপনি শালা কি আপনার বাড়িতে থাকে? বলে না, আমরা কিছুদিন যাই। আমি ও সাইকেল করে আসে, আমি এইদিকে আমার ঘরের রাস্তা ধরে নিই, ও সাইকেল করে চলে যায়। শালা কতদিন গেল কাজে ঢুকেছে? এবার শালা অন্যদিকে চলে গেল আচ্ছা। ব্যাপারটা। এবার কোথায় বাড়ায় দোকানে কে আছে এখন? এখন কেউ রাত্রে কেউ থাকে? বলে না। তো রাত্রে ওখানে কেউ থাকে না, আপনি টাকা পয়সা সব দোকানে রেখে এলেন। বলে না, টাকা পয়সা দোকানে রাখেনি। তো টাকা পয়সা ধরে রাখেনি, তো এফআইআর করতে এসেছেন কি জন্যে? চুরি হয়ে গেছে বলছেন। কিছুতেই ওই জায়গাটা বেরোচ্ছে না, এবং ইট ক্রিয়েটস লাফটার। তো বলছি স্যার, এখন টাকা চুরি হয়নি, টাকা চুরি কী বলে, কী চুরি হয়েছে? বলছি, মিষ্টি চুরি হয়েছে। এর উপরে খেলা আছে, মিষ্টির উপরে খেলা আছে, তিন রকম 4 রকমভাবে মিষ্টিটা জিজ্ঞেস করবে। মিষ্টি চুরি হয়েছে। এইবার এই দারোগার পিসি এসেছে বাড়িতে, বিধবা পিসি। বউ বউ বলেছে যে বিধবা পিসি এতদিন বাদে এলো, আজ তো একাদশী, তুমি একটু পয়সা করে দিয়ে যাও, তাহলে ওনার জন্য একটু মিষ্টি টিষ্টি নিয়ে আসবো, আতপ চালে ভাত টাত করে দেবো। না, একাদশী আজকে খাবে না, মিষ্টি খাবে, ফল টল খাবে। আর এই পিসির ওপরে ওর একটু এই ওসি খুব খাপ্পা। কেননা ওদের যখন বিয়ে হয় তখন ওই পিসি তখন বিয়ে হয়নি, বিধবা হয়নি, তখন কুমারী ছিল। সেই সময় এই বর সম্পর্কে, মানে অফিসারের সম্পর্কে নানা রকম ইয়ে করেছিল। আচ্ছা। হুম হুম এই বুড়ি, ও না, বুড়ি বুড়ি তখন বিধবা হয়ে গেছে অলরেডি। সে বলছে, খোকা, এখানে জন্ম দিচ্ছি, এরা এরা ভীষণ ঘুষ টুস খায়, এসব কানে যাচ্ছে, এইসব নানান ওসব রায়ের বিষয় কাণ্ড করেছে। হ্যাঁ, এইটা সব রাগে রেগে আছে আর কি। তো সেও পয়সা করে দিয়ে যায়নি। তো বউ একটু খোঁচাখুচি দিয়েছে ইত্যাদি। এইবার বলছে, মিষ্টির দোকান এখানে কত দূর? বলে বন্ধু, তো সকালবেলা এসেছে তো, দোকানে কে কে আছে? বলে এখন কর্মচারীরা আছে। তো এই গাড়ি বার করতো, এখানে কতক্ষণ লাগবে যেতে? বলে বলে আপনি চলে যান, আমি যাচ্ছি। ওখানে গেল, গিয়ে ওদের দোকানদারের সে কথা বললে, করলো, তা করলো। তো বললো যে মিষ্টি যেগুলো চুরি হয়েছে তার স্যাম্পেল আছে? বললে হ্যাঁ। রসগোল্লার স্যাম্পেল আছে? কী কী চুরি হয়েছে? বলে 200 রসগোল্লা, আর সন্দেশ, আর 10 কেজির মতো দই। তখন বলছি, আচ্ছা, রসগোল্লা স্যাম্পেল আছে? বলে হ্যাঁ। 4টে রসগোল্লা এক জায়গায় দিন, আর দইয়ের স্যাম্পেল, দই আছে? হ্যাঁ, এটা দিয়ে ব্যাক করে দিন, এই যাও, এটা নিয়ে যাও তো। এই করে ও থানায় চলে আসে। থানায় চলে এসে গাড়িতে নিয়ে বলছে, এইটা বাড়িতে দিয়ে এসো। বলছে, বলেছিল যে দিয়ে এসো। এইবার যেটা, সেটা হচ্ছে যে এই যে শালা, যে তার নাম নিতাই, সে আসবে, আচ্ছা। এসে পায়ে ধরবে, আমাকে ক্ষমা করে দিন। আমি নাটকটা লিখেছিলাম, শুধু একটা চিঠি দিয়ে যাবে চলে। চিঠিটা দিয়ে গেছে অলরেডি, কেউ জানে না। এইবার যখন ও ইয়ে করতে এসেছে, এফআইআর করতে এসেছে, তখন ওই চিঠি পড়ে সব আগে থেকে জানতে পেরে গেছে চুরিটা নিতাই করেছে। এবার চিঠি যখন পড়া হবে তখন সব আনড্রাফট হয়ে যাবে। মানে নিতাইয়ের যে বড় বোন, তার সঙ্গে বিয়ে হয়েছিল ওই মল্লিকের সঙ্গে, দোকানদারের সঙ্গে। বাবা বলছে যে বাবা দিদির বিয়ের সময় এত টাকা পণ দিতে হয়েছিল। এখন দিদির ছোটদির বিয়ের সম্পর্কে ঠিক হয়ে গেছে পাড়ারই একটা ছেলের সঙ্গে, তাদের ভাব ভালো আসে, বাবা পছন্দ করে, বাবা তো স্কুল মাস্টার ওদের। কিন্তু মুশকিল হচ্ছে যে সব কিছু হয়েছে, এলাকার মানুষরা তারা চাল ডাল দিয়ে সাহায্য করছে, বাজারের দোকানদার যারা, তারা মাছ টাছ দিয়ে সাহায্য করছে, কারণ মাস্টারমশাই, মানে আমার বাবাকে সবাই খুব ভালোবাসে। আর গরিব মাস্টারমশাই বলে তারা আরও বেশি ইয়ে হয়, সহানুভূতিশীল। কিন্তু মুশকিল হচ্ছে মিষ্টি নিয়ে আমি মুশকিলে পড়ে গেছি দারোবাবু। আমার এক বন্ধু, তার কাছে 200 টাকা নিয়েছি, নিয়ে ওই ওখানে মিষ্টির দোকানে আগের দিন গিয়ে 200 টাকা অ্যাডভান্স করে এসেছি। ও দেয়নি, বন্ধুকে দিয়ে অ্যাডভান্স করিয়েছি। এইবার কাল রাত্রে আমি সেটা চুরি করেছি। আমারও কিছু করা দরকার, আমি এটা
ছেলে হয়ে কিছু করতে পারবো না, কিন্তু বাবা সেই এই ব্যাপারে আমার তো দাঁড়ানো দরকার ইত্যাদি ইত্যাদি আছে সংলাপ মিলিয়ে। কিন্তু বাবা যদি একবার জানতে পারে তাহলে কিন্তু বাবাকে বাঁচানো যাবে না। তাই আপনার শরণাপন্ন হলাম, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আর জামাইবাবুকে বলবেন যে আমার যেন ক্ষমা করে দেয়। তো ওই এই যে হয়েছে, আরও ডিটেলস আছে। এবার যখন বলছে এই নিয়ে ছইটা পড়ুন, সেটা পড়ছে পড়তে তার আগে বলেছে যে আপনি বিয়ের সময় কত টাকা পণ নিয়েছিলেন? যা বাবা, আমার চুরির কথা বাদ দিয়ে কত টাকা পণ নিয়েছিলাম এটা। বলে কী হলো? না স্যার, বলছি যে পৌনে কত কেন বলছি, আমি যা বলছি অত দিন এইসব আছে। যাই হোক, মুদ্রা কথা হচ্ছে পণের টাকা নিয়েছিল 16,000 অমুক হাজার, সেসব লেখা আছে চিঠিতে। সে বলছে এখন কি শ্বশুর মশাই আপনি বাড়িতে বউ কোথায়? বললো যে, বলছে আপনি কাছে শালি আছে? বলে হ্যাঁ। কজন? বলে একজন। বিয়েটা হয়ে গেছে? বলে না। বিয়ে হবে না? বলে তা জানি না। আপনি জানেন না? আচ্ছা। এসব আস্তে আস্তে জেনে নিচ্ছে। তারপরে হচ্ছে যে কত টাকা পণ নিয়েছিলেন? বললো এই 16। এটা থানা। মিথ্যে বলে কিন্তু ওই যে বলে না 20। যে বলে যে থানা 20। সব মধ্যা ফধ্যা করে টরে নিয়ে বলল যে মজা না পড়লে বুঝতে পারবি না, এই নাটকের বইয়ের মধ্যে আছে সব। এই সব জানাশোনা হয়ে যাবে। শেষকালে ও কথা করলো যে মানে তখন বলবে যে কত রকম ভাবি না মানুষের শিক্ষা হয়। বলে হ্যাঁ শিক্ষা হয়, সেটা কী করে বুঝবো? যদি কাজে প্রমাণিত না হয়, আপনি যে শিক্ষা হলে সব আপনি বোঝাবেন তবে তো বুঝবো। সন্ধেবেলায় শ্বশুরবাড়ি যাবেন। আচ্ছা, এই যে বিয়ে হচ্ছে, ও কাপড় নিয়ে যাবেন কী কর, মানে ওই যে 200 টাকা অ্যাডভান্স দিয়েছিল সেই দিয়ে তার সঙ্গে আরও কিছু দিয়ে কাপড় টাপড় নিয়ে তারপর ওখানে যাবে, সেটা বললো যে আমি এটা করবো। ঠিক আছে, চলে যান। তো এইটা করাতে সবচেয়ে সন্তুষ্ট কে হবে? বলে আমার বউ, আমার স্ত্রী। এই স্ত্রী বলেছে, তারপরে একটা কনভিনেশন আছে, সুন্দর একটা কনভিনেশন। তখন বলছে খগেন, বিমলবাবুকে একটা চা দেওয়া, 2টা লেড়ো বিস্কুট দে। যে শেষ করবে আর কি। বইটা পড়লে বুঝতে পারবি যে না বোঝা যাচ্ছে জীবন, সেই জীবনবোধেরই গল্প আর কি। হ্যাঁ, কিন্তু ওই যে 4টে লাইন খুঁজিয়ে দিয়েছিল। তুমি যদি মনে করো এতে কত গল্প আছে এরকম, এই যে মিষ্টিটা এখানে বসে আছে, এতে দিয়ে গল্প হয়ে যায়, ছেড়ে গল্প হয়ে যায় একটা। তারপর আরেকটা যেটা হচ্ছে যে এই তুমি কি যখন লিখছিলে তখন তোমার নিজের গ্রুপ বানিয়েছো? হ্যাঁ, আইপিটি থেকে বেরিয়ে এসছো, নিজের গ্রুপ বানিয়েছো এবং থিয়েটার করছো। তখন তোমার মনে হতো না কখনো যে সিনেমা করি? না, সিনেমা আমি তো জীবনে কোনো ভাবিনি আমি সিনেমা করবো, এই চেষ্টাও করিনি। কিন্তু সিনেমা অজিত গাঙ্গুলি ছিল না, হংসরাজ করেছিল। হ্যাঁ, ওনার সঙ্গে আমার আলাপ ছিল, রেডিওতে আলাপ হয়েছিল। তো উনি এরকম একদিন একটা রেডিও শুনছেন, আমিও শুনছি। শুনতে শুনতে গল্পটা বেশ ভালো, সেটা রেডিও নাটক শুনছেন। তো বলছে পড়েন, এটা গিয়ে একটু ওই সূর্যবাবুর সঙ্গে একটু কথা বলো, এইটা আমি ছবি করবো, এই গল্পটা যেন কাউকে না দেয়। ওটা সূর্যবাবুরই লেখা, মানে স্টেশন ডাইরেক্টর যে। তা আমি গিয়ে বললাম যে এরকম সুজিদা, এরকম অজিতদা বলেছে এটা ছবি করবে, তো এসে কথা বলবে। বলবো ঠিক আছে। তারপরে অজিতদার সঙ্গে কথাটা হয়ে গেছে। বলেছে তাহলে পরাণকে নিতে হবে, সুজিতা বলেছে, কেন দৌড়ঝাঁপ করেছে। তো সেই ওখানে করেছিলাম। আচ্ছা, ওটা কি প্রথম সিনেমা তোমার? প্রথম সিনেমা, হংসরাজ। হ্যাঁ, যেটা করেছিলাম বোধহয় চেনা অচেনা না চেনা অচেনা না, বিচার। তার আগে ছোট্ট একটা করেছিলাম সে। কিন্তু রেডিওতে তো তুমি রেগুলার কাজ করো, তো রেডিওর গল্পটা বলো। রিলেটেড গল্প, এই তুমি যেটা বলছিলে শ্রুতি নাটক বলতে তুমি যেটা বোঝো যে মঞ্চে বসে নয়। একদম একদম একদম। দেখো, শ্রুতি নাটক বলতে আমরা বুঝি কান দিয়ে শুনছি, অর্থাৎ কান হচ্ছে চোখ। তুমি যদি রেডিওতে নাটক শুনেছো, যে অনেকে করেছে, সবাই করেছে যারা রেডিও নাটক শুনেছো, রেডিওতে তুমি শুনছো, শুনতে শুনতে তোমার একটা দৃশ্যকল্প হচ্ছে, কারণ তুমি দেখতে পাচ্ছ না তো, তুমি কথাগুলো কানে যাচ্ছে, কান হচ্ছে চোখ, আর তোমার দৃশ্যকল্প, অর্থাৎ রেডিও নাটকের মূল স্রষ্টা হচ্ছে তুমি, নিজের সৃষ্টির আনন্দে উল্লসিত হচ্ছে তুমি,
ওরা শুধু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠগুলো বলছে, মূল স্রষ্টা কিন্তু শ্রোতা। মজাটা এইখানে। ভিজুয়ালাইজ করে নিচ্ছে। হ্যাঁ, তারা তো চিত্রকল্প করছে, তার চোখের সামনে সব ভাসছে, মূল স্রষ্টা সে। আর ওখানে, অর্থাৎ ওখানে দাঁড়িয়ে যত সুন্দরভাবে তুমি এটা বলতে পারবে, তখন লিসনারের দৃশ্যকল্প করতে সুবিধা হবে, পারফেকশনটা বেশি ইয়ে হবে, অ্যালাউড হবে। তুমি রেগুলার করতে ওখানে? হ্যাঁ, রেগুলার করতাম। মজা কিরম শোনো, এটা বেশ ইয়ে লাগে। ধরো তুমি রেডিও শুনছো, একটা মানে একটা সংলাপ আছে, যে এটা আমি বলেছি অনেক জায়গায়, কাল ঠিক রাত 12টায় যখন ওই চাঁদের আলোটা পাথরের ওপরে এসে পড়বে, ঠিক তখন। এই হচ্ছে সংলাপটা। এবার তুমি শুনছো, হঠাৎ দেখলে দূরে একটা শুনছো একটা রাত জাগা পাখির ডাক, একটা উ করে কে একটা ডেকে উঠলো, রুম, এফেক্টে যাচ্ছে এগুলো। হঠাৎ শুনতে পেলে শুকনো পাতার উপর দিয়ে, পাতা ফেলা আছে তার উপর দিয়ে পা ফেলার শব্দ, মচ 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 মচ। এবার হঠাৎ এইটা চলতে চলতে তুমি দেখলে শ্বাস প্রশ্বাসের একটা শব্দ আসছে, এইটা হচ্ছে। একটা জায়গায় এসে ওই পদধ্বনিটা থেমে গেল, ওইটা বাড়লো, তারপরে ধর একটা ছুরি খোলার শব্দ, পটাশ করে ছুরি খোলার শব্দ। লিসনার কল্পনা করছে, কাল ঠিক রাত 12টায় যখন ওই চাঁদের আলোটা পাথরের উপরে এসে পড়বে, ঠিক তখন। সে তো ওখানে দাঁড়িয়ে বলে খালাস। লিসনার কী করছে? লিসনার ভাবছে যে হঠাৎ একটা লোক, সে বাঁ পাটা ভেঙে ডান পাটা সোজা করে দিয়ে একটু নিচু হয়ে গেল, চোখটা একটা ছোট হয়ে গেল, একটা বড় হয়ে গেল, একটা বিস্ফারিত চোখ, হাতে পটাশ করে একটা ছুরি খুলে মাথা নিচু করে এই কথাগুলো বলছে, আর যাকে বলছে সেইরকম করছে। এসব সব চিত্রকল্পগুলো। ধরো এই সংলাপটাই, কাল ঠিক রাত 12টায় যখন ওই পাথরে আসবে, যখন ওই চাঁদের আলোটা পাথরের উপরে এসে পড়বে, ঠিক তখন। এটা বোঝা যায়। আবার ধরো এই একই সংলাপ, কাল ঠিক রাত 12টায় চাঁদের আলোটা যখন পাথরের এসে পড়বে তখন। অর্থাৎ চিত্রকল্প কিন্তু চেঞ্জ হচ্ছে অ্যাকর্ডিংলি, মানে সবটাই কণ্ঠ। সেখানে চোখের কোনো কাজ নেই, চোখের কোনো দায়িত্ব নেই। সেটা যখন মঞ্চের উপরে হয়, তখন মানে চোখ আর কানের বিবাদটা বাড়ে, বিবাদ ভঞ্জন হয় না। যেটা বিবাদ ভঞ্জন হয় থিয়েটারে, লাইট আছে, মিউজিক আছে, সেট আছে, সেখানে বিবাদ ভঞ্জনটা হয়। কিন্তু সেখানে দুটো লোক বসে পড়ছে, আর ওইদিকে পত্রের পাতা ইয়ে উঠছে। সেই জন্য এটা শ্রুতি নাটকটা ঠিক, অ্যাকচুয়ালি শ্রুতি নাটক মানে রেডিও নাটক, শোনা নাটক, শ্রুতির নাটক। এই জন্য আমার একটু অসুবিধা হয় আর কি বলতে বা ব্যাখ্যা করতে। তুমি যখন নিজের গ্রুপ করে থিয়েটার করছো, তখন কি করছো তোমরা? কি থিয়েটার হল ভাড়া করে করতে? দু একটা শো তো ভালো করে করতে হয়, তাতে একটু প্রচার হয়, দেখে এ করে, তারপরে কল পাই বাইরে থেকে। বাইরে যেতে। হ্যাঁ। আর এই অফিস থিয়েটারটা তখন কিরকম ছিল? অফিস থিয়েটারে বিরাট কালচার দেখেছি। হ্যাঁ, আমি ছোটবেলা অবধি আমার বাবাদেরও অফিসেও দেখেছি যে অফিস থিয়েটার বছরে বছর একটা। তখন ওটা কিরম ছিল? কিরম ছিল মানে, আমি তো বলি ওটা হচ্ছে একটা বৎসরান্তে একবার রিপু দমন। তো বছরে একটা নাটক করবে, সেটা রিপু দমন ছাড়া আর কি, সারা বছরের প্র্যাকটিস নয় তো। কারেক্ট। হ্যাঁ, 3 মাসের ভেতরে রিহার্সেল হতো। হ্যাঁ, আর এটা আমি তো ওই সময় অফিস ক্লাবে নাটক করাতাম আর কি, পরিচালনা করতাম। তাতে কিছু অভিনয় করতে? হ্যাঁ, অভিনয় করতে না, অফিস ক্লাবে অভিনয় করতাম না, পরিচালনা করতাম। কিছু অর্থ সময় অত কিছু, হ্যাঁ, তাতে উপহার পেতাম অনেক কিছু। কিন্তু ওখানে সব ভালো ভালো মানে অভিনেতা পাওয়া যেত আর কি, যারা কর্মচারীদের মধ্যে। তারাও, হ্যাঁ, লোকালি তারা হয়তো কোনো নাটকে ব্যস্ত আছে। হ্যাঁ, এইরকম হতো অনেক হতো। একটা নাটকের পরিমণ্ডল ছিল, কালচার ছিল। হ্যাঁ, আরে বাবা, তখন এই প্রতিটা পাড়াতেও দেখবে নাটক হতো। হ্যাঁ, হ্যাঁ, পাড়ার কেউ একজন দাদা বা কাকা জড়ো করে, হ্যাঁ, রিহার্সাল হচ্ছে, নাটক হচ্ছে, সেখান থেকেই তারপরে তারা গ্রুপ থিয়েটার হচ্ছে, অফিস থিয়েটার হচ্ছে। তো সেই পরিমণ্ডল এখন তো আর নেই। না, আমার তো মনে পড়ে যে
তখন আমি তো কম বয়স আমার, তখন এই যে কেদারের বাবা মানে আমাদের কুমার শানুর বাবা, তো উনি ভালো গান গাইতেন, ঢাকায় তো প্রোগ্রাম করতেন, খুব ভালো কণ্ঠ, যেখানে মাস্টারি করতেন, গানের মাস্টারি করতেন। তো উনি ওই যে নিমাইদা বললাম, নিমাই সরকার যিনি আমাদের নাটক করাতেন, তার খুব বন্ধু ছিল। আচ্ছা। এবার মনে আছে আমরা তো ওই নাটক করাতেন নিমাইদা। তা পরশুদা একবার এরকম নাটক করছে, নাটক করবে, রিহার্সেল দিচ্ছে। তো তখন পরশুদার বাবা মারা গেল। তো নিমাইদা বললো যে পরাণ তুই ওই নাটকটা ইয়েটা ক্যারেক্টারটা কর। মানে কি পশুদার ক্যারেক্টার আমি করবো না? আমি তো তখন কিশোর, লম্বা ছিলাম একটু। তো ওইটা কর, মেকআপ টেকআপ দিয়ে এখন উপায় নেই। তো সেইটা করেছিলাম আমি। আমার তখন এই হাতটা ওই রং মশালে পুড়ে গিয়েছিল, ডান হাতটা, এত বড় রং মশাল বাস্ট করে পুড়ে গিয়েছিল এখানটা, এনে ব্যান্ডেজ করা ছিল। বাঁ হাতে রিভলভার নিয়ে, তাই নিয়ে বাঁ হাতেরই বাজাবে। মজা মজা হয়েছে। ওটাতে কি গান ছিল? হ্যাঁ, ওটাতে কি গান ছিল? না গান ছিল না। গান ছিল। তো তোমার গানের ব্যাপারটা কোথা থেকে এলো? গানের ব্যাপারে বাবা তো ভালো গান গাইতো। ও আচ্ছা। আমার মেয়ে ভালো গান গায়, ধ্রুপদ ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল ইয়েতে। তো তুমি কোনো চর্চা করোনি? না, আমি চর্চা করিনি। চর্চা করিনি মানে কি, আমি চর্চা করলে হতো এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, সেটা আমি নিজেও বলি। কিন্তু আমি রিহার্সাল করতে করতে একবার গানের ক্লাসে আমাকে একজন সন্ধান গিয়েছিলাম। তো যখন রিহার্সালটা করে মানে গানের রিহার্সাল করে যখন নাটকের রিহার্সালে এলাম, তখন খাতাটা সামনে পড়েছিল। তখন সব বন্ধু বান্ধব বলছে যে আর কি, বন্ধু এটা কি, এটা বাবা তুই গান শিখছো, মানে এমনভাবে গলাটা করলো না। মানে আমি তো বলি তোমাকে ওই যে শব্দ আছে এটা কমন, প্যাঁক দেওয়া। আমি বলি প্যাঁক দিলে না হবে না। তখন এই ভালো ঠিকই করেছে, ওটা যে কোনো একটা সিনসিয়ারলি করতে হবে, মাস্টার অফ নান হয়ে কোনো লাভ নেই। বরং সেই জন্য গানটা কিন্তু আমার প্রচুর পছন্দ, এবং আমার সমস্ত নাটকে গান আছে। নাটকে তুমি মঞ্চে গান গাইতে নিজে গাইতে? আমি মিথ্যেবাদী বলে একটা গান, একটা নাটক করি, তাতে আমার গান আছে, নিজেরই লেখা গান, নিজের সুরের উপর। তুমি শোনাবে? আচ্ছা, গলাটা তো এখন সেই ঘাট হয়ে আছে, মানে মানে শিয়ালদার যে ওই যে শীতকালে বর্ষাকালে যে হয় না হাটটা, হ্যাঁ ওইরকম হয়ে আছে আর কি গলাটা বর্ষাকালে। এটা 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 উপমা হলো। হ্যাঁ মানে তোমার লেখা, তোমার সুর, সেটা শুনতে একটু লো হচ্ছে। লোক হচ্ছে না, সুর তো মানে আমি তো সুরকার নই, ধার ধর করে লাগানো আর কি। যে কোনো গান সুর করতে গিয়ে তুমি আসতে 50 বছর আগে দেখবে ওই সুরটা লাগানো হয়ে গেছে, ব্যবহার হয়ে গেছে। তাই সবই তো ইন্সপায়ার্ড হয়। ক্ষমা কেন করে নিও। বল না রে মন, মনের মানুষ পেলে কে না খুঁজে, ওরে বল না রে মন, মনের মানুষ পেলে কে না খুঁজে, কোথাও যদি না পাস তারে দেখ না মনের মাঝে, বল না রে মন, মনের মানুষ পেলে কে না খুঁজে, বাইরের হাটে বিকিয়ে গেলি ও তুই বাইরের হাটে বিকিয়ে গেলি, লোভের পায়ে মান খোয়ালি, ও তুই কি হারালি কি যে পেলি, আর কি পেলি আর কি হারালি, হিসেব হবে সময় বুঝে, বল না রে মন, মনের মানুষ পেলি কি না খুঁজে। বিউটিফুল। কি বলছো, কি সুন্দর গলা, বিউটিফুল, বিউটিফুল। আমাদের এই যে দাশগুপ্ত পরিচালক, বুদ্ধদেব দাশগুপ্ত। বুদ্ধদেব দাশগুপ্ত, ওরা একটা ছবিতে আমি অভিনয় করেছিলাম, তো তাতেও আমাকে দিয়ে গান গাইছিল।
খ্যাপা আছে তো, বলে তুমি সুর দাও। আমি তো পাগলে কুকুরে কামড়েছি নাকি, এত লোক ইয়ে করছে, আমি একটা তারা কত সাধনা করে করে সৃষ্টি করে তাদের কাছে আমার আমি সুর দেবো কি, আমি সুর খুব বাজে লেগেছিলাম আমার সেদিন, মানে উল্টোপাল্টা বলে দিয়েছিলাম। আমি তোমার তো লোক দিচ্ছি, আমি যে ভালো গায় আর এই ধরনের সে গানটা ছিল ও নাগর হে, ও নাগর হে, কাঁচা যৌবন না 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 নে না 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 না, বুঝলি? এটা এটা কোত্থেকে এলো? আমাকে সুর দিতে হবে। আমি একটা ইয়েতে রবীন্দ্রনাথের একটা নাটক, তাতে একটা গান লিখেছিলাম করে এরকম লোকাঙ্গিকে সুর দিয়েছিলাম আর কি। সেটা থিয়েটারে দু এক লাইন হতে পারে, কিন্তু এটা উপদ্রব করে আমাকে চাপিয়েছিল। এটা একটু টপ্পাধর্মী মনে হলো হুম এই গানটা। হ্যাঁ, এটা তো বেশ্যা বাড়িতে Correct, হ্যাঁ। নাটক গান শেখাতে এসেছি। আচ্ছা আচ্ছা। আর অরিজিনাল যেটা করেছিলাম সেটা হচ্ছে যে সুরটা নিয়েছিলাম, শুকনো ফুল কে গজেলে মধুনিতে সাজবেলায়, শুকনো ফুল কে গজেলে মধুনিতে সাজবেলায়, পরাগ 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 রেণু মাখলে ডানায়, জ্বলবে না গোর সোহাগ জ্বালায়, অধর যেমন দিওয়ানায়, মদির ভরা পান পেয়ালায় সাজবেলায়, শুকনো ফুলে কে গজেলে মধুনিতে সাজবেলায়। অপূর্ব অপূর্ব। তোমার রেডিও জীবনের তো অনেকটা স্প্যান, দীর্ঘদিন কাজ করেছো, এবং তখন রেডিও একটা অন্য ব্যাপার ছিল। হ্যাঁ, সেটা যদি তুমি একটু বলো আমাদের, ওই সময়কার কিছু ঘটনা, তোমার রেডিওতে কাজ শুরু, অভিজ্ঞতা। সেইভাবে বলতে গেলে আমি ধরো 55 সালে একবার অ্যাপ্লাই করেছিলাম, তো 55-এর আগে বোধ হয় মাস 6-7 বাদে একটা চিঠি এলো। তা সেই চিঠিটা আমি দেখছি অল ইন্ডিয়া রেডিও খামে লেখা, দুদিন খুলিনি, তো সে বন্ধুদের দেখাচ্ছে অল ইন্ডিয়া রেডিও থেকে চিঠি এসেছে। কী লিখেছে আমি দেখিনি এখনো। অল ইন্ডিয়া রেডিও চিঠি এসেছে, কী বলছে কি, খুলিনি এখনো, খুলবো। এই ওইটা এনজয় করছি আর কি। তারপরে একা বসে যখন খুলে দেখলাম, উই আর রিগ্রেট টু ইনফর্ম ইউ বলে প্রথমে লেখা, যে ইয়ে হয়েছে তারপরে তুমি সামনের বছর আবার অ্যাপ্লাই করো। মনটা ভেঙে গেল। হ্যাঁ, আর আমি ওদিকে যাইনি। তারপরে দীর্ঘদিন পার হয়ে গেছে, এটা ধরো 54 সালের কথা, 54-55। আর তারপরে বহু বছর পার হয়ে যাওয়ার পর 70-এর দশকের মাঝামাঝি আমি ত্যাগরাঝলে স্পার্টাকাস যাত্রা করছি, মানে আইপিটিএ থেকে, আমার কলাকার শাখা থেকে। তো সেখানে আমি একটু ছোট্ট রোল নিয়েছিলাম, কারণ আমি পরিচালনা করছিলাম বলে দায়িত্বটা সেইভাবে নিইনি। প্রথম একটা দৃশ্য, শেষের একটা দৃশ্য। তো সেখানে আমি শুধুমাত্র হাত পা নাড়ানাড়ির কোনো ব্যাপার নেই, সেই হয়ে দাঁড়িয়ে শুধু কণ্ঠ ব্যবহার করে কাজ করেছিলাম। একটা এক্সপেরিয়েন্টও ছিল, যাতে যেমন দাপাদাপি হয় এই হয় সেসব ছিল, মুভমেন্টের কথা ছিল, কিন্তু এই ক্যারেক্টারটা সে শুধু দাঁড়িয়ে কথা বলবে, কণ্ঠ ব্যবহার করবে, আর পাথরের মতো। তো যাই হোক, সেটা হয়েছে, খুব রমরমা হতো সেটা। এইবার ত্যাগরাঝলে শোটা শেষ হওয়ার পরে গিন্ডুমে যখন এসেছি, সেখানে দেখি কিছুক্ষণ বাদে একজন সুন্দরী মহিলা ঢুকলেন, ঢুকে আমার কাছে এগিয়ে এলেন, সে বলছে যে আচ্ছা আপনি রেডিওতে নাটক করেন না কেন? চিরকালই তো আমার একটু কেউ বিনা চাটাতে না, আসলে যারা প্রশ্ন করেন কথা বলেন তারাই সেই সুযোগটা আমায় করে দেন। আর আমার মধ্যে এমন একটা 2-3টে পোকা আছে যে লুজ বল পেলে আর ছাড়ো না না, হয়।
পারি না, মানে পরে ভাবলাম কি অবদ্ধ আমি করে ফেললাম, পরে হয়তো একটু ভালো না দেবো, বাদ দেবো, এরকম করে কথা বলে এরকম উত্তর দেবো, এরকম নিজেকে আবার সান্ত্বনা দিই। সুন্দরী মহিলা, একটু বেশ সফিস্টিকেটেড সব কিছু, কিন্তু হ্যাঁ, কিছুক্ষণ তাকিয়ে রইলাম, আপনি রেডিওতে অভিনয় করেন না কেন? তারপরে তাকিয়ে রইলাম। মানে উনি জিজ্ঞেস করলেন আপনি রেডিওতে অভিনয় করেন না কেন? হ্যাঁ, তা আমি একটু তাকিয়ে রইলাম। হ্যাঁ, আমার তো জানা নেই যে ধরুন সকলের ঘাত পা ম্যানেজ করছে, রেডিওতে নাটক করে আসি, চলে গেলাম রেডিওতে নাটক করে চলে এলাম। হয় এরকম হয়? উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বললেন, না না তা কেন? আমি তাহলে আপনি কালকে রেডিও অফিসে আসবেন। আমার নাম শুক্লা বন্দ্যোপাধ্যায়, বলবেন, আমার জায়গায় দেখিয়ে দেবে। মনে হচ্ছে নমস্কার। পরের দিন, আর সেই সময় আমি ছিলাম 9A এসপ্ল্যানেড ইস্টে আমার মানে কর্মস্থল, আর শুক্লা বন্দ্যোপাধ্যায় হচ্ছে তখন রেডিওর প্রডিউসার। শুক্লা, জগন্নাথ বসু, সমরেশ ঘোষ, অজিত মুখোপাধ্যায়, সব একবার সাজানো। তো এবার গেলাম, গিয়ে বসলাম, নমস্কার হলো, বসলাম, ফর্ম বার করে দিল, বললো যে এটা ফিল আপ করুন। আমি বললাম ফিল আপ আমি করতে পারবো না, কারণ কোথায় কেমন জানি না তো সব। বারে জিজ্ঞেস করবো, আপনি ফিল আপ করে দিন, আমি সই করে দেবো। ফিল আপ করে দিলাম, সই করে দিলাম। তো যে রেডিওতে রিগ্রেট লেটার পেতে লাগে প্রায় 6 থেকে 8 মাস, রিগ্রেট লেটার পেতে, অডিশন পেতে লাগে প্রায় 1 বছরের মতো। আমি যেদিন সই করে ওটা দিলাম, তার 7 দিন বাদে আমার অডিশনের চিঠি এলো, অডিশন হলো। এইবার 7 দিনের মধ্যে চিঠি এলো যে তোমার রেকর্ডিং আছে অমুক দিন। তখন যে কী আনন্দ হয়েছিল সেটা আমি এখন বোঝাতে পারবো না, কারণ এর মাঝখানে অল্পতেই উল্লসিত হওয়ার যে টেম্পারমেন্ট, সেটা কমে গিয়ে স্থির হয়ে নিজের মতো করে ধাতস্থ হয়েছে, ফলে সেই এক্সাইটমেন্টটা আমি কন্ট্রোল করতে পারি। পুরোনো দিনের কথা কিছু মনে পড়লে হয়তো সেগুলো চলবেই। তো রেকর্ডিং 7 দিন বাদে, প্রথম কথাটা বলে নি, তবে দ্বিতীয় আর একটা বলবো। প্রথমটা হচ্ছে, সেই সময় প্রমোদ বন্দ্যোপাধ্যায় রিটায়ার করে গেছেন, তাদের আমন্ত্রণ জানিয়ে ডাইরেকশনটা দেওয়ানো হতো। তো সেখানে ছবি ইয়েতে ছিল, নাটকটা ছিল বোধহয় খুব সম্ভব লাল দিঘির দিনরাত্রি। আচ্ছা, লাল দিঘির দিনরাত্রি। তো সেখানে আমার একটা পার্ট ছিল, 2 সিনের পার্ট, দুটো ইয়েতে অ্যাপিয়ারেন্স আছে, বাড়িওয়ালা, টিপিক্যাল, মজা লেগে গেছে আমার, এখন পাঠ করেছি আমি। তো রিহার্সাল চলছে, তখন আরেকজন সে কাবিলের পাঠ করছে, এটি ছেলে, নতুন ছেলে। তো আসলে এই কথা কেন বলছি, তার থেকে আমার শিক্ষা হয়েছিল জীবনে, সেটা পরে বলছি কী শিক্ষা হয়েছিল। তো সেই ছেলেটা একটা কাবিলের পাঠ করছে, তো পাঠটা দেখে আমি যে থিয়েটার করি, তো না এ তো হচ্ছে না, এ তো হচ্ছে না। কাবিলের আলাদা ইন্টোনেশন আছে, তাদের আলাদা ঢং আছে, এটা নেজাল ব্যাপারটা আছে, আফটার অল এটা তো শিল্প। এই যে মনের মধ্যে খেচ্ছে। তো ওই যখন পাঠটা করছে, তখন আমি বললাম যে মমতা, এই ঠিক মানে বিহারি হিন্দির এইরকম হয়, ওই রকম হচ্ছে। তাহলে এটা ঠিক মানে ওই কাবুলিওয়ালা মনে হচ্ছে। কাবুলিওয়ালা মনে হচ্ছে না। বলে তুমি এটা করো তো, তুমি যেমন লাগছে। তা আমি করলাম। বলে এক কাজ করো, তুমি এটা করো, ওই বাড়িওয়ালাতে চলে যা। তো আমি যে কাবিলিটা করতে পেরেছি, তাতে যে আনন্দটা পেয়েছিলাম, তার চেয়ে প্রায় 4 গুণ দুঃখ পেলাম যখন ওই 2 সিন থেকে আমি 1 সিনে চলে গেলাম। খুব কষ্ট হয়েছিল আমার সেদিন, এবং সাথে সাথে একটা শিক্ষা হয়েছিল যে প্রফেশনাল জায়গায় আগ বাড়িয়ে ওই রকম মাতব্বরি করতে যেও না, উপদেশ দিতে যেও না, যা হচ্ছে দেখে যাও। সেই থেকে কিন্তু এখন আর পারি না, এখন আমি আগ বাড়িয়ে ওই আর কি কথা বলি। হ্যাঁ, এখন আর কি ওটা বলবে না তোমাকে যে ওইটা করে দাও। হ্যাঁ। তো এই একটা মানে আজ আমি মানে
জীবনে আর কখনো অনেক দিন করি, অনেক দিন আর নয়, দেখতে পাচ্ছি। যেহেতু আমি থিয়েটারের মানুষ, আমি দেখছি ঠিক হচ্ছে না, এটা আমার স্বভাব হয়ে গেছে। সেই স্বভাব তো সব জায়গায় অ্যাপ্লাই করলে হবে না, কপালে দুর্ভোগ আছে। আচ্ছা, আরেকটা ঘটনা তোমার কাছ থেকে শুনতে চাই। যেটা আমি শুনেছিলাম যে ভানু বন্দ্যোপাধ্যায়, ও বাবা, আমরা একটা ইয়ে করছিলাম, নাটকটার নাম মনে নেই আমার। তো সেইখানে আমরা, নিয়ম হচ্ছে রেডিও যেতে নিয়ম হচ্ছে প্রথমে গিয়ে একটা রিহার্সাল হয়, 2বার করে রিহার্সাল হয়। রিহার্সাল হওয়ার পরে আমরা চা খেতে যাই ক্যান্টিনে। বাই দ্যাট টাইম ওরা সব সাজিয়ে গুজিয়ে রেকর্ডিং জায়গাটা ঠিকঠাক করে নেয়। সেখানে একটা কাঁচের ইয়ে থাকে, দেখতে পাওয়া যায়, আর ওয়ালে ইয়ে থাকে, মাইক্রোফোনটা থাকে, কনসিল। তো তার আগে বলে রাখি, এই যে আমি রেকর্ডিংটা 15 দিনের মাথায় পেলাম, অডিশনে যেটা হয়েছিল, অডিশনে গিয়ে আমি যখন দেখছি, ঘরে প্রথমে যাচ্ছি তো, বিরাট কার্পেট পাতা, ওই মাইক্রোফোন, পিন ড্রপ সাইলেন্স, মানে ভাবা যায় না। সেখানে ওই কনসিল ইয়ে থেকে আসছে, অমুক অমুক দাঁড়াও বলছে, আমরা বসে আছি সব, আগে স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয়েছে, সব পড়েছি। যেই এটা হয়ে গেল, 1 পাতা 1.5 পাতা 2 পাতা হয়ে গেল, ওখানে হলো ধন্যবাদ, আসুন। এটা আসছে ভয়েস। এবার আমার টাইমটা এসেছে, টাইমে পড়ছি। আমি 3টে শব্দ উচ্চারণ করেছি, কথা বলছি, তাহলে আজ আমি, হ্যাঁ আপনি আসুন, এরকম হলো। স্যার গেল রে, 2 পাতা 3 পাতা পড়লো, আমি এরকম দিয়ে ইচ্ছে নিয়ে গেলাম আর কি। তাই 7 দিনের মধ্যে রেকর্ডিংয়ের চিঠি এলো। পরে আমি শুক্লার কাছে শুনেছিলাম সব। তো যাই হোক, নাটকের রিহার্সাল শুরু হচ্ছে, 2বার রিহার্সাল দেবো, তারপরে চা খেতে যাবো, তারপরে এসে রেকর্ডিং করবো। তো রিহার্সাল শুরু হলো, রিহার্সাল 1বার 2বার রিহার্সাল হয়ে গেল। হয়ে যাওয়ার সাথে সাথে একটি ইয়ং ছেলে, একটা কেতাদুরস্ত আর কি, হঠাৎ এবার চা খেতে যাবো, হঠাৎ ওই ছেলেটি ভানুদের দিকে তাকিয়ে, ঠিক আছে ভানু, কি রে, এতক্ষণ তোর মাথায় চুলগুলো তো ঠিকই ছিল, সেখানে হাত দেওয়ার কোনো দরকার ছিল না, হঠাৎ ঠিক আছে ভানু। আর ভানুদার অ্যান্টেনা তো মানে 1 নম্বর অ্যান্টেনা, সে তো ওই ঢংটা দেখেই বুঝতে, ভেতরটা দেখতে পেয়ে গেছে। তো কিছুক্ষণ তাকিয়ে রইল, তাকিয়ে একটু মেপে নিল, নিয়ে বললে, বুঝলা পরাণ, আমাকে পাড়া একবার শাহজাহান হইব। দাদি শাহজাহান করবো না, হেভি ডোনেশন দিছে। আমি কিনে বললো, গল্প বলতে শুরু করলো। ছেলেটা কোনো উত্তর না দিয়ে ছেলেটাকে দেখছি এরকম করে, ছেলেটা হা করে তাকিয়েছে। তো রিহার্সাল চলতেছে, তারপরে যখন শো শুরু হইব, তার কিছুদিন আগে এসে মামারে নেমন্তন্ন করছে। আমার মামা হইল গুড ক্রিটিক, কিন্তু খুব রাশভারী। তো মামারে তো নেমন্তন্ন করছে, মামা কইল না আমি যাব না, তারা খুব নাচরবান্ধা। তো যাই হোক, যেদিন শো হইব সেই দিন তো তার লেগে গেছে, মামারে তো ধরে নিয়ে গেছে, ফার্স্ট হতে বয়া দিছে। তো মামা তো দেখতেছেন মাথা নিচু করে। এবার তো নাটক শেষ হয়েছে, শেষ হওয়ার পর মামা বাড়ি রওনা দিছে। আর যে সাজান করতেছিল, সে আর বিনিও যায় নাই, সে মামারে এসে গেটের সামনে অ্যারেস্ট করছে। তো ওই যে মামা, হ্যাঁ কেমন দেখলেন বলুন। মামা একটু চুপ করে ধেয়ে কইল, ভানু রে চেনো? বলে, ভানু মানে ভানু বন্দ্যোপাধ্যায়? চেনো? হ্যাঁ, এই শাহজাহানের ক্যারিকেচারটা তোমার চেয়ে অনেক ভালো করে, চলো পরান চা খাই আসি। আমি ছেলেটা বেগনে হয়ে গেছে মায়ের, কেন তুই এটা করতে গেলি? আমরাও তো বলি, ও ভানুদা বলো না, কি তুমি কিছু দেখছো না, কোথায় ধেড়িয়ে বসবো, আমরা এর মধ্যে বলতে হয়ে যেত। কিন্তু ওই যে ঠিক আছে ভানুদা, একবার বেটে দিল সঙ্গে সঙ্গে, এই ছিল ভানু। অদ্ভুত সমস্ত লোকজন, হ্যাঁ, কি রসবোধ। ভানুদাকে একবার কে যেন বলেছিল যে, তখন কিছু ব্যাপারটা জানি না, মনে পড়লো বলে বলছি, সে টিভি স্টেশনে নাটক নিয়ে কথা হচ্ছে যে এবার কী নাটক ধরছো। তো ভানুদা বলছি, এবার ভাবছি
আদর্শ হিন্দু হোটেল। তো সেটা সত্যি সত্যি একজন বলছে, মনোদা এইসব সব বস্তা পচা মাল এখন আর চলে না, বুঝলে তো, এসব ছেড়ে দাও। আমাদের উত্তর দিচ্ছি, আমরা তো রোগে আছিস, জানি কখন দিয়ে আর কি দেবে। হ্যাঁ, আরে বস্তা খান তো পয়সা গেছে, কিন্তু ভিতরে যে সোনা খান আছে হেঁটে তো পচে নাই, বস্তাটা ফেলে দিলে চুপ, সোনাটা তো পচে নাই। এইরকম উত্তর দেবে, মানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেডি হয়ে থাক। না আসলে এই কালচারটা তোমরা বহন করছো, হ্যাঁ সেটা বোঝা যায়, এই ধারাটা, হ্যাঁ রসের ধারাটা বা আমাদের বাঙালি হিউমারের ধারাটা তোমরা এখনো বহন করছো। সেটা বোধহয় চারদিক থেকে বড্ড হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, সবাই এত সিরিয়াস হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার এই 60-এর দশকটা কমপ্লিট হলো, 70-এর দশকটা কিরকম ভাবে দেখো এখন দাঁড়িয়ে? ওই সময় তোমার কাজকর্ম এবং 70 ওই দশকে, সময় হ্যাঁ, অস্থিরতা। আসলে তখন যে কাজকর্ম করতাম তাতে একটা তখন তো পশ্চিমবঙ্গে তখন তো আস্তে আস্তে ভয় ঢুকছে, ঢুকে গেছে। 70, 71, 72, 73, 69, 69, 67 থেকে শুরু, 67 থেকে 77, এই 10টা বছর মানে সাংঘাতিক। সে এক বিরাট ইতিহাস, সে একদিনে শেষ হবে না। তখন কিন্তু তোমরা কাজ করে গেছো, হ্যাঁ, কাজ করে গেছো। কাজ করে গেছি, জীবন বিপন্ন হয়েছে। ভাবলাম যে ধরা পড়লো যখন তো ভালো ভেবে শেষ, এরকম হয়েছে, ভাবা যায় না। 70-এর দশকে ধরা পড়া শুনে মনে হচ্ছে একটা কিছু ভালো গল্প আছে এর পেছনে। এই গল্প আছে মানে কি, আমি তো আইপিটিএ করতাম। তো আইপিটিএ একটা আদর্শে বিশ্বাস করে। ও আদর্শ বললাম তখন যে আইপিটিএর যে আদর্শ, সেটা পৃথিবীর কোনো সাংস্কৃতিক কর্মসূচিতে নেই, খুঁজে পাওয়া যাবে না। যে আদর্শ মানুষের জন্য সংস্কৃতি, মানুষের জন্য নাটক, মানুষের জন্য সুন্দর সমাজের জন্য, তো এটা কে না গ্রহণ করবে? যে কোনো সুন্দর মনোভাব অন্য মানুষেরই গ্রহণ করবে। তো আমিও গ্রহণ করেছিলাম, এখনও সেই ভাবনা নিয়েই পথ হাঁটছি আমি। আদর্শ, আমি হয়তো সেখানে সদস্য নই এখন, কিন্তু তারা আমাকে ডাকে। তুমি কমিউনিস্ট শব্দটা অ্যাভয়েড করছো? কোনটা? কমিউনিস্ট শব্দটা যে 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 শুনবে তার ন্যারেশনে যদি সেটা হয়, সে যখন আমাকে এটা বলবে তখন আমি তার উত্তর দেবো। কমিউনিস্ট কি নয়, সব মানুষই উচ্চারণ করে যে আমরা সবাই সমান, একথা যে বেসিক, এটা তো বেসিক কথা আসলে, বেসিক কথা। তো এইটাই তো ভাবনা, এইটাই তো ভাবনা। আমি কমিউনিস্ট হবে বলে কি করছি? কমিউনিস্ট হওয়ার চারটিখানি কথা না। আমি ওই আদর্শটাকে, একটা সুন্দর সমাজ, সুন্দর পরিবেশ, মানুষ গান গাইবে, হাসবে, কারোর অভাব থাকবে না, এই ভাবতে অসুবিধা কী আছে? তাহলে আমি কি অপরাধী হয়ে গেলাম? কিন্তু আইপিটিএ-কে সেটা তো দাগিয়ে দেওয়া হয়েছিল, মানে কমিউনিস্ট। আরে নিয়ম তো তাই। তখন কি হলো? হ্যাঁ, তারপরে হ্যাঁ, তো সেই আমি তখন কল্যাণী থেকে বোধহয় নাটক করে ফিরছি। আমি তখন থাকতাম বেলঘরিয়ায়। তো বেলঘরিয়া 6টা, 6:30 থেকে জনমানব শূন্য হয়ে যায় একদম। সেখানে তখন যারা রাজত্ব করত, সাংঘাতিক অবস্থা, কুকুরও বেরোতো না রাস্তায়। তো রথতলার ওখানে আমি নেমেছি, বাসে করে আসছি। আমি যদি সোজা ওখানে দমদমে চলে আসতাম, দিদি বাড়ি থাকতে পারতাম, দমদমের দিদি বাড়ি। তো ওখান থেকে ওইখানে নেমেছি, এবং ওখান থেকে একটা রিকুইজিশন ছিল লাঠি, একটা বাঁকা মানে পাকা বাঁশের লাঠি, আর বিউটিফুল দেখতে। তা আমি ওদের বলেছিলাম, ভাই আমার এটা দিয়ে দাও। তো সেইটা নিয়ে আমি নেবে একা আসছি। কিছু দূর এসেছি, টেক্সমাকোর কাছাকাছি এসেছি, তখন ভাবছি রে বাবা কেন এলাম এখানে, কেউ নেই। এরকম হাঁটতে 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 রূপমন্দির সিনেমা, রেল লাইনটা টপ করলাম, মানে পার হলাম, লেভেল ক্রসিং পার হয়ে একটু এগিয়ে গিয়ে ঘোলা রোড বাঁদিকে। সেই ঘোলা রোডে যে ঢুকেছি, 12টা টর্চ একসাথে আমার চোখের উপরে। আলুয়াদারিতে দেখতে পেলাম কালো প্যান্ট, সাদা শার্ট, সবার হাতে টর্চ, আর কারো কারো হাতে মেশিন, বাঁধের টর্চ, ডান হাতে মেশিন। হল দাঁড়িয়ে পড়লাম। এইবার আমি এগোচ্ছি, ওরা এগোচ্ছে, আমি এগোচ্ছি, ওরা এগোচ্ছে। কাছাকাছি আসাতে ওখানকার যে একজন, সে আমার বাজার করতে দেখে, সকালবেলা দেখতে পাচ্ছে পরিচিত মুখ, সে বলে এই ছেড়ে দে, এখানে থাকে, এখানে থাকে। তো এটা কি? তাহলে এটা নাটকের রিকুইজিশন।
নাটক করতে গিয়েছিলাম। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, আমি জানি আমাদের ওই তো ইয়ের বাড়িতে গরিবাদের থাকে, ছেড়ে দে। এখন ওর মধ্যে অনেকেই জানে না যে যে কোনো একটা পার্টির আদর্শ বা যাই হোক না কেন, আইপিটিও সেই ভাবনা নিয়েই পথ হাঁটে, কিন্তু কেউ কারোর তামেদারিতে নেই, যার যার আলাদা ইয়ে আছে, সংগঠন আছে, গঠনতন্ত্র আছে। সেটা তো সবার জানতে হবে এমন তো কোনো কথা নেই, ওর মধ্যে কেউ জানে না, তাই ছেড়ে দিল। ওই সময় যদি মানে বুঝতে পারতো যে কংগ্রেসের আমল, সেই সময় যদি জানতে পারতো তাহলে হয়তো ওই দিনই মানে নাটকটা শেষ হতো ওখানে। তারপরে আর কি ও চলছে এরকম, এরকম আরও অনেক হয়েছিল। নাটক করতে করতে বাঁকুড়া কলেজে একটা কম্পোজিশন ছিল, আমাকে এরকম গলায় বস্তা দিয়ে ধরেছে, আমার মুখটা ওদিকে, ওইখান থেকে ওপর থেকে একটা ইঁট এসে পড়লো ঠিক কান বরাবর নিচে মাটিতে। সঙ্গে সঙ্গে যারা এরকম ধরেছিল আর কি, তারা মানে সহ অভিনেতা, তারা ধরে ওগুলো নিয়ে ঘরে চলে গেল। তারপরে তো সেখান থেকে আমার গার্ড করে আমাদের সবাইকে ট্রেনে পৌঁছে দেওয়া হলো। সেই সময় একটু তুলকালাম চলছে আর কি। হ্যাঁ, বললাম না যে ভাবছি যে বাড়ির সব কিছু ভাসিয়ে দিয়ে এই কাছের মানুষটাকে ব্যথা দিয়ে, ঘর দর চুলন ধরে দিয়ে, হ্যাঁ, জীবনকে বাজি রেখে থিয়েটারটা হয়েছিল যেন সতীন, আমার বউয়ের সতীন হয়েছিল মনে হচ্ছে। কিন্তু সে খুব ভাবে, ওই ও না থাকলে তো আর আমি এক পা এগোতে পারতাম না। আমরা চাইবো তুমি আরও থিয়েটার করো, তোমার কিছু কাজ ধরে রাখার জন্য, তোমার কথাবার্তা ধরে রাখার জন্য। এই যে আজকে প্ল্যাটফর্মটা, ওটিটি প্ল্যাটফর্ম যেটা থিয়েটার ওয়ান, এনারা চেষ্টা করছেন যে তোমার মতো মানুষের কথা কাজ যদি ধরে রাখা যায়। তোমার কি মনে হয় যে এইগুলোকে আর্কাইভ করে রাখা উচিত, যে আমাদের যে নাটকগুলো হয়, হ্যাঁ, সেগুলোকে আর্কাইভ করে রাখা উচিত? দেখো, এই ঔচিত্য বোধ কারোর কাছে জিজ্ঞাসা করে জন্ম দেওয়া যায় না। যারা ভালোবাসেন, যারা মনে করেন, যারা এই থিয়েটারকে ভালোবেসে সেগুলো আগামী দিন আগামী প্রজন্মকে যদি উপহার দেওয়া যায়, এইসব ভাবনা নিয়ে যে মনটা তৈরি হবে, তিনি একমাত্র পারবেন। কারণ যাকে জিজ্ঞাসা করবে, বা এগুলো জিজ্ঞাসা করে করার কথা নয়, তবে সাজেশন আলাদা। হ্যাঁ, সেটাই বলছি, মতামত। হ্যাঁ, নিশ্চয়ই। এগুলো এখনকার দিনে যে থিয়েটারগুলো হচ্ছে, আগের দিনে যে থিয়েটার হয়েছে, এখনও তো ভালো ভালো থিয়েটার হচ্ছে দেখবার মতো, সেগুলো করা যেতে পারবে। পুরনো থিয়েটার এখনও আবার হচ্ছে, এগুলো করা যেতে পারে। তো এটাই আমরা চাইবো, আরও তুমি থিয়েটার করো। হ্যাঁ, অনেক থিয়েটার করো, সিনেমা তো করোই। হ্যাঁ, এই যে থিয়েটার করতে করতে আমি যে ধরো কিছু নতুন ছেলেপুলে আছে বা পুরনো মানুষও আছে, যে আমার যেগুলো জিজ্ঞাসা করতে ইচ্ছা করে যে থিয়েটার তো করছো তুমি জীবনে, যেমন তার আগে এটা বলি যে একটা অভিনয় দেখে দর্শকরা বলে না যে কি সুন্দর অভিনয় করলো, বলে তো, বলে কি স্বাভাবিক অভিনয় করলো, নর্মাল অ্যাক্টিং করলো, এরকম বলে না। দেখ, স্বাভাবিক অভিনয় বলে কিছু নেই, ন্যাচারাল অ্যাক্টিং বলে কিছু অ্যাক্টিং নেই। এগুলো মানুষ কেন বলে? কারণ সাধারণ মানুষ এই দুটো শব্দ ছাড়া অ্যাক্টিংকে নির্দেশ করার জন্য আর কোনো ভাষা তাদের জানা নেই, এক্সপ্রেস করতে পারে না। তাদের ভালো লেগেছে, কি স্বাভাবিক অভিনয়, কি কনভিন্সড হয়েছে। হ্যাঁ, ইমোশনটা যেটা আসছিল সেটা কনভিন্সড। হ্যাঁ, কনভিন্সড হয়েছে। কিন্তু নাটক যারা করবেন তাদের জ্ঞাতার্থে যেটা বলা যায় সেটা হচ্ছে যে ন্যাচারাল অ্যাক্টিং বলে কোনো অ্যাক্টিং নেই, স্বাভাবিক অভিনয় বলে কোনো অভিনয় নেই। অ্যাক্টিং দুই প্রকার, কারেক্ট, ইনকারেক্ট। কেমন? অনেকে যেমন মানে স্বাভাবিক অভিনয় করতে গিয়ে এত আন্ডারটোনটা একটা ফ্যাশন, যত সিচুয়েশন যদি ডিম্যান্ড না করে, কারেক্ট, তো কখনো তুমি সেই দিয়ে শিল্প করতে পারবে না। সত্য শিল্প নয়, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যা সত্যে ঘটছে সেটা তুলে ধরে একটা সত্য শিল্প, মানে শিল্পটা, অ্যাক্টিংটা সত্যের জেরক্স কপি নয়। তো শিল্পের একটা নিজস্ব সত্য আছে। সত্যটা হচ্ছে শিল্পের বুনিয়াদ, ওটা হচ্ছে মিথ্যাচার।
তুমি যেটা করছো সিনেমাতে, মঞ্চে যা করছো সেটা হচ্ছে মিথ্যাচার। এই মিথ্যাচারটা হচ্ছে এই সত্য থেকে নেওয়া। সত্য হচ্ছে বুনিয়াদ, শিল্পের বুনিয়াদ হচ্ছে সত্য, আর এতে হচ্ছে মিথ্যাচার। এই মিথ্যাচারটা যত বেশি সত্যের কাছাকাছি এসে যাবে তখন মানুষ মুগ্ধ হবে, সত্য বলে মনে হবে। আমার চোখে দেখা, স্টেশনে দাঁড়িয়ে দুটি ছেলে গল্প করছে শেয়ার নিয়ে, শেয়ার কত টাকা হলে শেয়ার ছেড়ে দেবে, কত টাকা শেয়ার দেবে, এদিকে তর্কাতর্কি হচ্ছে। হঠাৎ একটি মেয়ে, র্যাগের ড্রেস, চুল ফুসফুস করে, কতদিন তেল দেওয়া হয়নি, এখানে জামাটাতে ফেটে আছে, তো এসে বলছে আমাকে আমাকে 58 পয়সা দাও না, আমি পাউরুটি খাবো, তাও মাফ করো। বলে আবার তারা যেটা আমি করে থাকি সাধারণত এই হচ্ছে। তারপরে বলছে আবার হোক, আমি দাও না, 58 পয়সা দাও না, চল তো, বলে জায়গা চেক করছে। এটা তো আকছার দেখি আমরা। ওই দুটি ছেলে ওই দিন একাডেমিতে গেছে থিয়েটার দেখতে। এইটা যে খামচা মারা যে দৃশ্যটা এখানে আমরা দেখলাম, ওইটা একটা ঘটনার ধারাবাহিকতার মধ্যে ওইটা উপস্থিত, সেইটা তারা দেখছে। ইটস সো হ্যাপেন, একটা ঘটনার ধারাবাহিকতার মধ্যে ওইটা যেই এসেছে তখন দে কুডন্ট হেল্প অফ টিয়ার্স, তারা কেঁদে ফেলেছিল। কেন? যে সত্য তোমাকে এতটুকু বিচলিত করতে পারলো না, তাহলে এই মিথ্যার কী এমন জোর যে তোমার চোখে জল এনে দিল? কারণ তখন ওই মিথ্যাটা শিল্প হয়ে গেছে। তোমাকে মিথ্যার অভিযোগে মিথ্যাচারী অভিযুক্ত করতে পারবে না। And that is the power of art. আর্ট। সুতরাং আমরা তো যেমন যা দেখছি সেটা অভিনয় করবো না। অনেকে আবার বলে সব মেথড অ্যাক্টিং ট্যাক্টিং কী সব বলেন, আমি বুঝি না। তুই এসব একটু কোনো ধার ধারে চলে মনে হয় না, আমি চলি না। যে স্টানসলস্কি আমি Stanislavski, স্যালুট, হ্যাঁ স্যালুট করি, সব কিছু ঠিক আছে, কিন্তু উনি এই যে বলেন সব ম্যাজিক ইফ, ম্যাজিক ইফ, আমি উইথ ডিউ স্যালুট বলছি, আমি ম্যাজিক ইফে বিশ্বাস করি না। আমি যদি শাহজাহান হতাম, কি আমি যদি অমুক হতাম, আমি যদি কেন, আমি স্পার্টাকাস, আমি শাহজাহান, যদি হতাম কেন? আমি শাহজাহান, কি আমি অমুক, আমি যে ক্যারেক্টারটা করো আমি সেই। অ্যাকর্ডিং টু পার্সপেক্টিভ গিভেন সার্কামস্ট্যান্সেস, আমাকে যে সার্কামস্ট্যান্সে দেওয়া হয়েছে আমি সেইখানে দেখব আমি কে। আর যদি ঐতিহাসিক হয়, ইতিহাসের পাতাটা উল্টে দেখে নেওয়া তার কিছু ম্যানারিজম আছে কি না। কিন্তু আমি বলছি আমি যদি হতাম নয়, আমি এইটা হচ্ছে আমার ধারণা। আমরা উইথ ডিউ স্যালুট বলছি এটা। না, তোমার কখনো অভিনয় নিয়ে করে বলতে শুনিনি, আমার খুব ভালো লাগলো শুনলে। অভিনয় নিয়ে তোমাকে কখনো বলতে শুনিনি। তুমি যে তোমার অভিনয়ের যে ধারাটা তুমি বিশ্বাস করো, তো অভিনয় কি, আর সেটা তোমার মুখেই প্রথম শুনলাম আমি। তুমি যেটা মনে করো ঠিক, সেটা ভালো লাগলো আর কি। অবজারভেশন গ্রেটেস্ট পার্ট অফ দ্য গেম। অবজারভেশন, হ্যাঁ, অবজার্ভ ওটাই তো আসলে। ইয়েস, আমরা অবজার্ভ করতে ভুলে যাই, উই ক্রিয়েট প্যাটার্ন। না ভুলে যাবে না। তুমি দিনান্তে যা করো, সব সময় আমরা করি না যে ওই যে বললাম যে ভিখারিনী, সে গান গাইতে গাইতে যাচ্ছে, ওদের গালাগাল দিচ্ছে করে না, এরকম অনেক আমরা করি। আমরা ধরো আমি কথা বলছি, তোমার আমার সঙ্গে দেখা করার কথা ছিল গতকাল 7টার সময়, এবার 7টা 8টা 9টা 10টা হয়ে গেল, আসে না, বাড়ি চলে এলাম। এবার পরের দিন সকালবেলায় 8টায় তুমি এসে হাজির। এবার কি হয়, কী রে তো কী ব্যাপার বলতো, হ্যাঁ 7টায় আমি আসতে বললি, ডাকছে। আমি 8টা 9টা, বাচ্চারা আসে না, যাও বড়োর কথা বলছে, যাও খেলে হয়ে যাও। তা আমি তো 9টা 10টা 11টা বলছি, তো ওই চা এসে গেছে। হ্যাঁ, তাই হলো কী রে, তুই ফোনও করছিস না, কিছুই না, এই না দেখলে প্যান্টে পড়ে গেল। এর প্রতিনিয়ত করি তো আমরা। ইটস এ কেস অফ অ্যাডাপ্টেবিলিটি। একটা থেকে একটা, উই ডু প্র্যাকটিস ইন আওয়ার ডেইলি লাইফ, বাট ই সেলডম কিপ ইট ইন আওয়ার মেমরি। আমরা রাখি না। রাখবে কখন? যখন দরকার। আমি জানি আমাকে এটা মনে রাখতে হবে, কারণ হচ্ছে আগে আমি অভিনয় করি। তো এই যে তোমার যে অভিনয়ের যে শিক্ষা, যেটা তোমার জীবন থেকে এসছে একদম, এবং তোমার সঙ্গে এতক্ষণ কথা বলে এটাও খুব ক্লিয়ার আমার কাছে যে অভিনেতা সত্তা, শিল্পী সত্তাটা, যে জীবনবোধটা বা মূল্যবোধটা কিভাবে এসছে আর কি। তো এবার আমাকে একটা জিনিস বলো, যখন থিয়েটার থেকে তুমি সিনেমা এলে, তখন কি তোমার কিছু
অ্যাডাপ্ট করতে হয়েছে আবার কিচ্ছু অ্যাডাপ্ট করতে হয়নি। ঠিক একই ফ্লোতে হ্যাঁ, কারণ সিমলেসলি চলে গেছে। আইপিটিএ আমি স্যালুট, তো আইপিটিএ স্যালুট। ও যে কিভাবে, আমি এটা সাংঘাতিক কাণ্ড করে ফেলেছি তা তো নয়। মানে একটা কিছু মানুষ নিজেকে গড়বার চেষ্টা করে, সবটা গড়ে উঠতে পারে না, কেউই পারে না, হয়তো কেউ পারেন, আমি পারিনি। কিন্তু আমি এই সন্ধানটা পেয়েছি যে নিজেকে গড়তে গেলে, নিজেকে নিজের ভাবনায় সত্যতা আনতে গেলে অনেস্টি, সিনসিয়ারিটি, ডিভোশন, এগুলো যদি থাকে তাহলে সৃষ্টির জায়গাটা জাস্টিফাইড হয়, কনভিন্সিং হয়। এইটা চেষ্টা করেছি করতে, কতটা পেরেছি জানি না, কিন্তু এটা এই ভাবনায় আমাকে ভাবিত করেছে আইপিটির আদর্শ। ও না থাকলে এটা আমি পারতাম না, এই যতটুকু পেরেছি এটুকুও পারতাম না। অনেকে তো হচ্ছে আইপিটিতে না থেকেও দেখছে অনেক ভালো করেছেন, সেটা কোনো কথা না। আইপিটিএ তো তোমার জীবনে একটা বড় বড় মানে এখনো বড়, সারা জীবনই থাকবে। ওই যে বললাম না, আদর্শ কখনো কপিরাইট হয় না। আমি বুকে নিয়ে পথ হাঁটছি। তো সেইখান থেকে একটা কিছু আমাদের যদি শোনাও। একটা বলছি, এটা আমরা একটা দেহাতি নাটক করতাম, জানিস আচ্ছা। তার সংলাপটা বলি আগে। बाबू साहब, हम 7 रोज तक भूख तकलीफ से सब कुछ छोड़ के भाग आए, जब बंगाल में आ रहे हमारा ही लड़का 40 वक्त भूखा रहे पतलू का खातिर। हाई लो कह रहा साला, तुझे दुनिया नहीं देखे तभी से साला बोल, এই যে तू चुप जा, हम कहे हो के बोला भाई तू का समझबू, अजुकरे खातिर यदि हमार नौकरी जाई तो हम समझ के गाँव में लौट जाबे के पड़ी, वहाँ काली का प्रसाद तो ना ही। लेकिन ऐसे ही गद्दी में बैठल हो कमला प्रसाद महाजन, पूरा बरस पानी में फांसी के चला जाए, मन का पेट तो कहीं नहीं भाई, क्या फायदा। এই হচ্ছে দেহাতি সংলাপগুলো। সেখানে গান ছিল একটা ঢোলের সঙ্গে, সিয়া রাম সিয়া রাম সিয়া রাম সিয়া রাম कहे मर लोगे दाए बिना कसूर कुल वरना, अरे मारे छे पिवा बनावे छे चोर, दया ना माया छुड़ावे ना कोई, अरे यार लो कहे मर लोगे दाए बिना कसूर कुल वरना, अरे ये अलगो सखी बना। এই মোটামুটি আর কি। এত বছর ধরে ধরে রেখেছো ওগুলোকে, ছিল আর কি। এটা একটু মনটা ভারাক্রান্ত হলো আর কি। কিন্তু তোমার মানে আমি ভালো হ্যাঁ, মানে আমার কি হয়, বেশিক্ষণ দেখবি সকলেরই বেশিক্ষণ মানে ধরে কিরম যে লাগে। আমার জীবনের একটা ছোট্ট কথা বলবো, প্লিজ। সেটা খানিকটা উপদেশের মধ্যে শোনাবে। নিজের বিষাদ, দুঃখ, বেদনা, ব্যথা কখনো শেয়ার করবে না, আনলেস অ্যান্ড আনটিল ইট ইজ আস্ক ফর। আমার জীবনে ঘটেছিল, জানিস তো। আচ্ছা। আমার মেয়েকে নিয়ে একটা বিষাদময় মুহূর্ত তৈরি হয়েছিল, বিয়ে হয়েছিল, তারপরে পরে কোনো হলো আমি যখন স্কুলে পড়তাম, আমি ব্যাক করলাম, সেই সময় সবচেয়ে দুষ্টু ছেলে যেটা ছিল, তার নাম ছিল বিনয় না কি যেন নাম ছিল। স্কুল ছেড়ে টেড়ে দিয়েছি, পাস টাস করে গেছে দীর্ঘদিন বাদে, বহুদিন বাদে। তখন আমার মানে বিয়ে হয়ে গেছে, মেয়ে হয়ে গেছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, হয়ে গিয়েছিল, এইসব হয়েছে। হঠাৎ দমদম স্টেশনে ওই ছেলেটির সঙ্গে দেখা, বন্ধু পুরনো, যেতে বলছি, কিরে পরাণ কেমন আছিস বলে বুকে জড়িয়ে দিল আমাকে। তুই কেমন আছিস? আর কী বদমাস, এখন ওইরকম বদমাস আছিস? এনে শুনে তাহলে তোর কী খবর বল? হ্যাঁ, বিয়ে থা করেছিস তো? হ্যাঁ, বিয়ে থা হয়েছে। তাই ছেলেগুলো, হ্যাঁ মেয়ে হয়েছে, মেয়ে হয়েছে, ছেলে হয়েছে। তো মেয়ের বিয়ে থা হয়ে গেছে? হ্যাঁ। ছেলে কী করে? ছেলে সাংঘাতিক কাণ্ড করে। তোর কথাটা তো হলো। আসলে ছেলেটি ছিল একটু উজবুক, ফলে সে ডিভোর্স টিভোর্স করে ব্যাপারটা ইয়ে করা হয়েছে। কিন্তু আমি ওইখানে বললাম ছেলে, ওই যে ছেলে কী করে, ছেলে সাংঘাতিক কাণ্ড করে। তো এটাই ও তো মেনে নিল। তারপর হয়ে গেল, বাবাকে খুব চলে চা খাই, খুব আনন্দ করে দিল। এইবার হয়েছে কি মজাটা, পরের দিন আমার মাস দেড়েক দিয়ে বাদে দমদম স্টেশনে আমার সঙ্গে দেখা হয়েছে। কোত্থেকে বোধহয় সংবাদটা পেয়েছে ও। তারপরে এসে এক ধাক্কা দিয়ে বলে, এই গালাগাল দিল শালা বলে, তুই সেদিন আমাকে মিথ্যে কথা বললি কেন? কি কোন মিথ্যে কথা?
তোর যে জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, মেয়েকে নিয়ে গেলে তুই ওর সঙ্গে বলি না তো, তুই ওর মিথ্যে কথা বলি কেন? আমি শোন, তুই যেভাবে এগিয়ে আসছি না দীর্ঘদিন বাদে পড়ান করে, তখন ওই বিষয়টা বলা যায়। তোর এই যে উচ্ছ্বাসটা, প্রাণ এতদিন বাদে আমার সঙ্গে দেখা হয়েছে, ওইখানে আমি ওইটা যদি দিই তো তোর তখন কী অবস্থা হবে? আমি তোকে অ্যাক্টিং করে দেখাবো, তুই সঙ্গে ও ইস, আর এইগুলো করবি তো, আর ওইটা আমার দেখতে হবে, আর দেখতে তার জন্য দায়িত্ব আমি থাকবো। তোর ওই উচ্ছ্বাসটাকে ভেঙে তছনছ করে দিয়ে ওইরকম একটা দৃশ্যায়ন করাটার জন্য দায়ী থাকবো আমি, উইচ ইজ নট ডিজায়ারেবল। কেন করতে যাবো ওটা? তুই অন্যের মুখ দিয়ে জেনেছিস, ঠিক আছে। তুমি একটা আনন্দ দিতে ভালোবাসো। হ্যাঁ, তাহলে আমরা আজকে গল্প শেষ করব, তুমি একটা আনন্দের গল্প বলো। আনন্দের গল্প না, মজা মজার গল্প আসি। বলো, তাই তো। দাদা মানে বড় ভাই, সে শহরে কাজ করে। মানে এটা কেন বলছি, আমাদের মধ্যে অনেকে আছেন যারা ডিসিশন নিতে গিয়ে একটু কেমন যেন উল্টো পাল্টা হয়ে যায়, অথচ ডিসিশনটা নিতেই হবে, কারণ ডিসিশনের দায়িত্ব তার। Correct. এটা মাথায় রেখো। বড় ভাই সে শহরে চাকরি করে, আর ছোট ভাই আর বড় ভাইয়ের বউ মা সব গ্রামের দিকে থাকে। ছোট ভাই বড় ভাইকে চিঠি লিখছে, দাদা আর কান পাতা যাচ্ছে না, মানে বৌদির সঙ্গে এই পাড়ার আমাদের জহদ্দা, আমাদের যে পুকুরটা আছে না, যে পুকুরের সামনে যে খেজুর গাছটা আছে, ওইখানে সকাল দুপুর সন্ধ্যে সব সময় গুজুর গুজুর ফুচুর ফুচুর করছে, আর গ্রামের মানুষ ভালো চোখে দেখছে না, এটা আর সহ্য করা যাচ্ছে না, যার একটা ব্যবস্থা করো, খুব লজ্জার। এবার দাদা লিখছে, উত্তরে লিখছে, বলে দেখ রে ভাই, জহরবাবু হচ্ছে গ্রামের মাতব্বর, ওকে তো কিছু বলা যাবে না, তাহলে গ্রামে থাকতে পারবো না। আর তোর বৌদি হচ্ছে পরিবারের সবচেয়ে বড় বৌদি, বড় বউ, তাকে তো কিছু বলতে পারবো না, আর কিছু বললে আত্মীয় স্বজন যারা আছে তারা আমাকে ধিক্কার দেবে, ছিচি করবে, বরং এরপরে গিয়ে আমি খেজুর গাছটা কেটে ফেলে দেবো। কারেক্ট, অসাধারণ ডিসিশন। এই আর কি। বিউটিফুল। এরপরে ধরো এটা তো এটা সফিস্টিকেশন আছে এর মধ্যে। এরপর ধরো এক ধাপ যদি নিচে এসে হাসাতে হয়, তাহলে কি, এক ভদ্রলোক সারা রাত ধরে মদ্যপান করেছে, সকালবেলা উঠে ঘোর কাটেনি, তারপর চান টান করে ধান্দায় বেরোবে, মা কালীর সামনে গিয়ে বলছে, মা ধান্দায় বেরোচ্ছি, একটু দেখো মা, যদি 20টা টাকা পাই তাহলে 10 টাকা তোমার পুজো আর 10 টাকা আমার ছোট্টটা নিয়ে। বেরিয়েছে, সারাদিন টই 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 করে ঘুরেছে, কোথাও কিচ্ছু পায়নি। সন্ধেবেলায় বাড়িতে ঢুকছে, হঠাৎ আলো আঁধারিতে দেখে কি একটা পড়ে আছে, তুলে দেখে 10 টাকার একটা নোট। তাকে বললো, মা তুই কি হিসেবি নিজেরটা কেটে রেখেই দিলি? কারেক্ট কারেক্ট, চমৎকার। তারপরে ওই 10 টাকা নিয়ে গিয়ে ছোট্ট একটা ইয়ে করে ঢেঁড়ো করে খেয়ে চলতে চলতে আসে, নিজের সেবা হলো আর কি। নিজের সেবা হলো। আস্তে আস্তে হঠাৎ অন্ধকারে দেখে কি একটা উঁচু ঢিবির মতো, পা দিতে গিয়ে পাটা সরিয়ে নিয়েছে, বুঝতে এই অ্যাঙ্গেল থেকে ওই অ্যাঙ্গেল থেকে দেখছে, বুঝতে পারছে না মালটা কি, হাত দিয়েছে, হাত দিয়ে দেওয়ার উপরটা শক্ত শক্ত, একটু চাপ দিতেই আঙুলটা ঢুকে গেছে, চ্যাট চ্যাট করছে, নাকের কাছে নিয়েছে, তাতেও বুঝতে পারেনি, জিভে দিয়েছে, যা ভেবেছি তাই, কুকুরের গু, ভাগ্যিস মারায়নি। কারেক্ট, ভাগ্যিস মারায়নি, দেখো কেলেঙ্কারি হয়ে যেত। কেলেঙ্কারি হয়ে যেত। উফ বাবা, তোমার কাছে অনেক আরো গল্প শোনা রইলো। হ্যাঁ, আরো এরকম মজা মজা গল্প। হ্যাঁ, থিয়েটারের গল্প তুমি মানে আবার শোনা যাবে, বলা যাবে, কি আছে, কত কি আছে, একটা এটা করলে হবে কি, একটা লেসন হয়ে যাবে। আমরা কেন রিয়াক্ট করি, এই যে ওরা বলে রিয়াকশন করি, রিয়াক্ট করি, অন্য কিছু খারাপ বললে আমরা রিয়াক্ট করি, বলে কেন? বলো না, বলে দাও না এটা। না না, এইটা বলে দাও, এটা দিয়ে শেষ করি। না, আমরা প্রশ্ন যদি করি কারোকে যে কেন আমরা রিয়াক্ট করি, নানা রকম উত্তর পাওয়া যায়। কারেক্ট। কেউ যদি আমাকে গালিগালাজ করলো, যে কেউ আমাকে ঢিল ছুঁড়লো, মানে ওই ধারে কাছেই নেই। রিয়াক্ট আমরা কেন করি এবং কখন করি, যখন মানে এটা লেসন। আমাদের 5টা ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। রাইট। এই 5টা ইন্দ্রিয়ের সঙ্গে যখন বহির্জগতের সংঘর্ষ হয়,
তখন উই ডু রিয়াক্ট। তুমি দেখো হিসেব করে, এছাড়া আর কিচ্ছু হবে না। রাইট। আমরা কানে শুনলাম, রিয়াক্ট করলাম, চোখে দেখলাম, রিয়াক্ট করলাম, শুনলাম, এটা দিলাম, সঙ্গে সঙ্গে রিয়াক্ট করলাম। এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, জিহ্বা হয় না, পায়েস, পিসিমা পায়েস নিয়ে আসছে, কি পিসিমাটা পায়েস নিয়ে আসছে, ওরা আগে দিয়ে গন্ধ পাচ্ছি, চোখ দিয়ে দেখলো, হয়ে গেল। সব সময় দেখবে পঞ্চ ইন্দ্রিয় ছাড়া দ্যার ইজ নো মানে রিজন টু রিয়াক্ট, মিলিয়ে দেখবে। অথচ আমরা যখন থিয়েটারে দেখা গেল এমন হলো যে ওই কেসে ওই রিয়াকশান হয় না, এমনও তো হয়, সে এত মানে এত অন্যভাবে ভেবে ফেলেছে বা আদারওয়াইজ থিঙ্কিং, ফলে ওই কথায় বা ওই বিজনেসে ওই রিয়াকশান হয় না, এরকম হয়তো। রিয়াকশন ইন্টারপ্রেট করা তো একটা বড় একজন আর্টিস্টের বড় কাজ, বা হ্যাঁ, ডিরেক্টরের বড় কাজ, নিশ্চয়ই। টেক্সটের যে রিয়াকশনটা ইন্টারপ্রেট করা। নিশ্চয়ই, একদম। তুমি জিজ্ঞেস করে দেখবে ওয়াই ডু, আমরা কেন রিয়াক্ট করি, টেল মি। আমরা যখন খারাপ কথা শুনি, খারাপ জিনিস দেখি, বলে কানে এই যে যাবে কাছাকাছি তোমার যাবে, কথাটা কানে লাগছে, আমি বলবো তোমার কথাটা কানে লাগলো, ইয়ে একটা কেউ কিছু বললো, আমি বললাম যে তোমার কথা না কানে লাগছে, এরকম ভাবে বলো না। না সেটা 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 ওর ভাষাটা তোমার রিডিং হয়ে গেছে, হ্যাঁ, ওইটা না, তুমি ওর যে বা কথাগুলো, তুমি হ্যাঁ আওয়াজ, শ্রীল আওয়াজ, হ্যাঁ, ওর যে কথাগুলো শুনেছ সেটা রিয়াকশন হলো। কথাটা খারাপ ছিল কি ভালো ছিল, ও তাই, এই যে শুনলো, শ্রবণেন্দ্রিয় সব কিছুই তাই। তো আমরা এখান থেকেই শুরু করবো আমাদের পরের সেশন। ইয়েস। অনেক ধন্যবাদ পান্ডা, এতটা সময় দেওয়ার জন্য, গল্প করার জন্য। আর সময়, এই তো কথা বলাতেই তুমি মানে রেডি, সময় কার বলো আমাকে, কার 14 পুরুষের অধিকার আছে সময়ের উপর? তোমার তুমি কত কাজ করো বলতো, তুমি লেখো, তোমার নাটকটা শেষ করে ফেলো, এর মধ্যে তুমি নাটকটা শেষ করে ফেলো, এছাড়া অভিনয় তো চলছেই তোমার, আরও চলবে অনেক। অপেক্ষা করবো খুব তাড়াতাড়ি দেখা হোক তোমার সঙ্গে। ঠিক আছে, বড় থ্যাঙ্কস টু দ্য চেয়ার, নমস্কার, অনেক ধন্যবাদ।